জায়গাটায় যদি আসি, ন্যারেট আর একটা হচ্ছে নেরেশন। এই নেরেশন যখন করব, সহজ কথায় বা বেসিক কথায় যদি আমরা আসি, ন্যারেট মানে কি? বর্ণনা করা। আর এটার নাম হচ্ছে নেরেশন, বর্ণনা। তো সরাসরি যখন আমরা যাব বর্ণনা, তখন কথা আসবে যে বর্ণনা কিসের বর্ণনা। বর্ণনা যে বললাম, তাহলে এটা কিসের বর্ণনা? তো উত্তরটা তখন আমরা সরাসরি তৈরি করতে পারি, উক্তির বর্ণনা। খেয়াল করেন, উক্তি। উক্তি মানে কি আসলে? বক্তব্য। বক্তব্যের সাথে কি রিলেটেড? বাক্য। বাক্যর সাথে কি রিলেটেড? শব্দ। আমার একটা পুরনো কথা মনে রাখবেন, আমি বলছি যে নেরেশন থেকে যখন সামনের দিকে অগ্রসর হবেন, সব সময় মনে রাখবেন যে নেরেশন বলতে যে কোনো পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এই এই জায়গাটা হচ্ছে কিরকম জায়গা, যে একজন বলবে, আরেকজন শুনবে, বা দুইজনের মধ্যে কথা হবে, অর্থাৎ দুইজন এখানে সংশ্লিষ্ট। একজন বলবে, আরেকজন শুনবে, আবার আরেকজন বলবে, আরেকজন শুনবে। যে বলবে সে শুনবে। কথাটা হবে দুইজনের মধ্যে। যখন এই দুইজনের কথাটা আমি বর্ণনা করব বা আপনি বর্ণনা করবেন, দুইজনের কথা যখন একজন বর্ণনা করবে, সেটাই হচ্ছে ন্যারেশন। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। একটু 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 কনফার্ম করি। দুইজনের কথা যখন একজনই বর্ণনা করব, তখনই সেটাকে আমরা কি বলবো? ন্যারেশন। ন্যারেশন বলবো। তাহলে ন্যারেশনে আমরা কি করতেছি মূলত? ন্যারেশনে দেখেন, উক্তি। উক্তি মানে বক্তব্যগুলো, অর্থাৎ বক্তা যে কথাগুলো বলবে সেই কথাগুলোকে আমরা তুলে ধরবো। তো বক্তার কথাকে যদি আমরা তুলে ধরি, সেই তুলে ধরা কথাটা আমরা যেভাবে উত্থাপন করব, সেটাকে আমরা বলে থাকি ন্যারেশন। হ্যাঁ, অনেক 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 ক্লাসে, অনেক বইয়ে দেখবেন এইভাবে বলা থাকে যে একজনে বলে আরেকজনের মানে একজনে বলে আরেকজনে শুনে, দুইজনে বলা বলি করে, যখন আমি নিজে বলি তখনই ন্যারেশনের পথ ধরি। এটাই হচ্ছে ন্যারেশনের মূল কথা। এখন খেয়াল রাখবেন, ন্যারেশনের কথা যদি মূল আসে, আমরা বলছি যে যে কোনো গ্রামারকে আমরা, যে কোনো গ্রামার বলতে এই ধরনের ফ্লুয়েন্ট রাইটিং, আমরা সবসময় খেয়াল রাখবেন পার্সোনালিটির জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব। না, এই তুলে আমি বেচতে দেবো না, এটা দিয়ে আমি কোটা বানাবো। কার জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা মাইকটা করব? অন করা। পার্সোনালিটির জায়গা থেকে। তো পার্সোনালিটির জায়গা থেকে যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, তো পার্সোনালিটির জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করলে, যখন আমি শব্দে চলে আসলাম, ন্যারেশন শব্দটাতে চলে আসলাম, খেয়াল রাখবেন ন্যারেশনে মূলত দুইটা জিনিসের বর্ণনা দিকে আমরা খেয়াল রাখবো। একটা খেয়াল স্যার, রাখতে এনামুল হবে ভাইয়ের মাইক্রোফোনটা থেকে নয়েজ আসতেছে। আমারটা। স্যার, এটা মেবি এনামুল ভাইয়ের। আচ্ছা, অনেক খেয়াল করবেন, বন্ধ করে দেবেন। একবারে আপনার মনে করেন মাথার মধ্যে একবারে পার্মানেন্টলি এটা ইনস্টল করে, যে ন্যারেশন যখন পড়তে যাব, তখন এই দুইটা জিনিসকে আমরা চিনব। আমাদের যে জিনিসগুলো মূলত চিনতে হবে, এইটা একটা, আর আপনারা জানেন এগুলো, আর এস আর ভি। আর এস মানে কি? রিপোর্টেড স্পিচ। আর ভি মানে রিপোর্টিং ভার্ব। দুইটাতে আসলে আরেকটা বিষয় সম্পর্কে আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কয়টা আছে? পাঁচটা আছে। এই পাঁচ প্রকার সেন্টেন্সের কথা খেয়াল রাখবে। আমরা অনেকেই বলি যে টেন্সের কথা খেয়াল রাখবো, বরাবরের মতো টেন্সকে এখানে আমরা দূরে রাখবো। কেন দূরে রাখবো? খেয়াল করেন, এই যে এই ব্যক্তি আছে, তো এই ব্যক্তি থাকা মানেই হচ্ছে টেন্স থাকা। তো এ থাকলেই তো টেন্স থাকতেছে, তাহলে আলাদা করে আর টেন্সকে এখানে নিয়ে আসবো না। কথা ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। সবাই বলি, কথা ক্লিয়ার কিনা এই পর্যন্ত? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, জি স্যার। ওকে, ফাইন। তাহলে জি স্যার। নেরেশনে যখন আমরা আলোচ্য অংশে যাব, তাহলে নেরেশনের আলোচ্য অংশের ধাপ তৈরি করতেছি। আমরা কি ধাপ তৈরি করলাম? এটাকে যদি আমরা একেবারে কমপ্লিট জায়গায় নিয়ে আসি,
নেরেশনের আলোচ্যের মূল ধাপ হচ্ছে নিম্নের বিষয়গুলো। তাহলে নিম্নের বিষয়গুলো কি কি? ন্যারেশনের মূল ধাপ আমরা প্রথমেই বলবো, পার্সন পিসের মধ্যে ভার্বের কথা খেয়াল রাখবো, প্রোনাউনের কথা খেয়াল রাখবো। তৃতীয় যেটা খেয়াল রাখবো, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, তারপরে খেয়াল রাখবো কানেক্টরস। এই কানেক্টরসটা খেয়াল রাখবো। আরেকটা খেয়াল রাখবো, রিপোর্টিং ভার্বটা খেয়াল রাখবো। এই দুইটা জায়গাতে সেন্টেন্সের কথা খেয়াল রাখবো। সেন্টেন্সের কথা খেয়াল রাখবো। আর একটা ষষ্ঠ নম্বরে যে কথাটা খেয়াল রাখবো, যে ভার্বের সাথে প্রোনাউন আসছে, প্রোনাউনের সাথে মূলত খেয়াল রাখবো পার্সন। আমি যেভাবে করতেছি এইভাবে মনে রাখার চেষ্টা করবেন। তাহলে ভার্ব, প্রোনাউন, রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্ব, কানেক্টরস, আর হচ্ছে কিছু স্পেশাল ওয়ার্ডস আরো একটা অ্যাড করে দিই। আরেকটা হচ্ছে ভোকেটিভ। ন্যারেশন করার জন্য এই 7টা পয়েন্টকে আপনি খেয়াল রাখবেন। এই 7টা পয়েন্টকে 4টা স্টেপে ভাগ করবো। একটু লিখে ফেলেন বা মনে রাখার চেষ্টা করেন। লেখছেন? জি স্যার। আবার বলতেছি, কি কি খেয়াল রাখবো? ভার্ব, প্রোনাউন, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, কানেক্টরস। কানেক্টরস বলতে লিঙ্কার্স বোঝাচ্ছে এখানে। কানেক্টর বলতে লিঙ্কার বা কনজাংশন গুলোকে বোঝাচ্ছে। স্পেশাল ওয়ার্ডস, দিস থাকলে দ্যাট হবে, কাম থাকলে গো হবে, এগুলো। আর ভোকেটিভ, সম্বোধন সূচক শব্দ। এই জায়গাটা খেয়াল রাখবেন। এইটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে ন্যারেশনের ক্ষেত্রে আপনি আসেন। ন্যারেশনের ধাপ কয়টা হলো? একটা ন্যারেশনকে যখন আমরা পরিবর্তন করব, তখন কিভাবে পরিবর্তন করব, এই পয়েন্ট গুলোকে যদি আমরা তুলে ধরি তাহলে হয়ে যাবে। একটা দুটো আমরা সেন্টেন্স লিখি। ন্যারেশন কয় প্রকার যেন? ন্যারেশন কয় প্রকার? স্যার 2 প্রকার। হ্যাঁ বলেন, কথা বলেন। ন্যারেশন হচ্ছে 2 প্রকার। একটা কি? ডিরেক্ট ন্যারেশন, আরেকটা স্যার হচ্ছে ইনডিরেক্ট ইনডিরেক্ট। ন্যারেশন। আচ্ছা, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ওকে ফাইন। এখন দেখেন, আমি সহজ সেন্টেন্স লিখি, পরে কঠিনে আসি। He says, I am reading a book. সরাসরি খেয়াল রাখবেন, যেটা বললাম ওই পয়েন্টগুলো খেয়াল রাখবেন। যারা একেবারেই জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, এই অংশটা ভার্বটাকে বলি রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভেতরের অংশটুকুকে বলি রিপোর্টেড স্পিচ। আর এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। পরীক্ষা আমি এটাকে কি করবো? ইনডিরেক্ট করবো। এইখানে দেখেন, প্রথম যে শর্তটা মনে রাখবেন, ন্যারেশন পরিবর্তনের সময় সর্বপ্রথম যে জিনিসটি খেয়াল রাখবেন, এই কি অবস্থায় আছে, এই কি অবস্থায় আছে, এটা কোন টেন্সে আছে, V1 না V2 তে আছে? স্যার V1। খেয়াল রাখবো, এই রিপোর্টিং ভার্ব যদি V1 হয় বা উইল অবলিক শেল যুক্ত V1 হয়, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট, যদি এই দুইটা হয়, কথা মনে রাখেন, যদি এই দুইটা হয়, অর্থাৎ রিপোর্টিং ভার্ব V1 বা এটা ফিউচার, প্রেজেন্ট বা ফিউচার, তাহলে এইখানে শুধুমাত্র প্রোনাউনের পরিবর্তন, অর্থাৎ পার্সনের পরিবর্তন হবে। শুধুমাত্র পার্সনের চেঞ্জ।
শুধুমাত্র পার্সনের চেঞ্জ হবে। কথা ক্লিয়ার? জি স্যার। এখন আসেন আমি একসাথে বলতেছি সবগুলো। কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আমার সেন্টেন্স কয় প্রকার? স্যার 5 প্রকার। 5 প্রকার। ন্যারেশন, ভয়েস ট্রান্সফরমেশন, এগুলো যদি ভালো জানেন তাহলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা কমে যাবে। এই 5 প্রকার সেন্টেন্সকে মাথায় রাখতে হবে সব সময়। দেখেন একটু পরে কিন্তু খিচুড়ি হয়ে যাবে, অনেকগুলো পয়েন্ট দাঁড়াবে। একটা পয়েন্ট বের করছি আমি এখানে, এটা খেয়াল রাখেন। আরেকটা বিষয় খেয়াল রাখেন যে এই বাক্যটা কোন সেন্টেন্সে আছে? অ্যাসার্টিভে আছে। কোন সেন্টেন্সে আছে এটা? অ্যাসার্টিভে। অ্যাসার্টিভে আছে। খেয়াল রাখবো এটা। টেন্স আমি আপাতত খেয়াল রাখবো না, টেন্সটাকে অন্যভাবে দেখবো। অ্যাসার্টিভে আছে। আর এইটুকুকে আমি বলতেছি ডিরেক্ট নারেশন। আরেকটা নোট লিখে রাখেন, ইনভার্টেড কমার ভিতরে এইভাবে বলতে পারি, ইনভার্টেড কমা এর ভেতরে। খেয়াল রাখবেন এই 5 ধরনের সেন্টেন্সই হইতে পারে। কি চিহ্নটা নিয়ে দিলাম? এই 5 ধরনের সেন্টেন্সই হতে পারে ইনভার্টেড কমার ভেতরে, অর্থাৎ ডিরেক্ট নারেশনে। এই 5 ধরনের সেন্টেন্সই হতে পারে। একটু লিখি, নোট নেওয়ার চেষ্টা করি আজকে। এই 5 ধরনের সেন্টেন্সই হতে পারে কোথায়? ইনভার্টেড কমার ভিতরে। এখন ইনভার্টেড কমার ভিতরে এই 5 ধরনের, অর্থাৎ ডিরেক্টে এই সেন্টেন্স 5 ধরনের হইতে পারে, কিন্তু ইনডিরেক্টে শুধুমাত্র একজন হবে। ইনডিরেক্টে কয়জন হবে? শুধুমাত্র এক ধরনের। ইনডিরেক্টে সমস্ত বাক্য অ্যাসার্টিভের স্ট্রাকচারে চলে আসবে। একটু লিখে রাখেন, ইনডিরেক্টে সমস্ত বাক্য অ্যাসার্টিভের স্ট্রাকচারে থাকবে। এগুলো বেসিক পয়েন্ট করতেছি, তারপরে একটা জায়গা ধরে চেঞ্জ করে দিব। আর বিভিন্ন শব্দের জায়গাগুলো বিভিন্ন জায়গাতে আপনি পাবেন, এই শীটের মধ্যে আছে। তো এইটুকু ক্লিয়ার কিনা সবার? জি স্যার। ওকে, শাশ্বত দাস বলেন তো এটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, শাহিনুর? জি স্যার। ওকে ফাইন। ওকে, যে দুইটা তিনটা নাম দেখা গেছে। রিপিটিং ন্যারেশনের 2টা ভাগ, ডিরেক্ট, ইনডিরেক্ট। এখানে আমি খেয়াল রাখবো কি? ভার্বের খেয়াল রাখবো, প্রোনাউনের খেয়াল রাখবো, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, কানেক্টরস, ভোকেটিভ, স্পেশাল ওয়ার্ড, এই 7টা জিনিস খেয়াল রাখবো বলছি। ওকে ফাইন বললাম। তারপরে কি বলছি? আমাকে সর্বপ্রথম যেটা খেয়াল রাখতে হবে যে ন্যারেশনের পরিবর্তনের ক্ষেত্রে যখন যাব, এই রিপোর্টিং ভার্ব যদি থাকে প্রেজেন্ট টেন্সে বা ফিউচারে, তাহলে ইনভার্টেড কমার ভেতরে শুধুমাত্র প্রোনাউন গুলার পরিবর্তন করব, আর কারো পরিবর্তন করব না। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, ডিরেক্ট স্পিচে সমস্ত বাক্যগুলো, ইনভার্টেড কমার ভেতরের বাক্যগুলো 5 ধরনের সেন্টেন্স হইতে পারে। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। ওকে ফাইন, 5টা পেয়ে গেলাম। কিন্তু ইনডিরেক্টের ক্ষেত্রে সেন্টেন্স সবগুলো কি হবে? অ্যাসার্টিভ হবে। অর্থাৎ ইনডিরেক্টে বাক্য যাই থাকুক না কেন, যখন সেটাকে আমি ইনডিরেক্টে পরিবর্তন করব, সেটাকে অবশ্যই আমি অ্যাসার্টিভের স্ট্রাকচার করব। এই কথাটা কেন বললাম? ইনডিরেক্টে বাক্যের শেষে ইনডিরেক্ট কখনোই প্রশ্নবোধক বা এক্সক্লেমেশন সাইন হবে না, সবসময় ফুল স্টপ হবে। আর বাক্যের স্ট্রাকচার হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই পর্যন্ত আমরা খেয়াল রাখবো। এরপরে যে বিষয়টা আসতেছে বা যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি,
যে ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্টে যাব তখন ইনভার্টেড কমার ভেতরের অংশটুকুকে আমরা পরিবর্তন করব। এইটাকে আমরা পরিবর্তন করব, এটা ম্যান্ডেটরি না, তবে নিয়ম অনুযায়ী বিভিন্ন পরীক্ষায় যেভাবে আসে সেইভাবে আমরা পরিবর্তন। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার সবার। জি স্যার। ওকে, জি স্যার। যদি যদি হয় তাহলে আমি আসছি, কাজে আসছি। আমি বলছি ন্যারেশনের পরিবর্তন প্রযোজ্য হবে সবগুলো তখনই ভেতরে, ভার্ব টেন্স এগুলো সব পরিবর্তন তখনই হবে যখন এই রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্সে থাকবে। এটাকে পাস্টে না থাকলে আমি বলবো। তাহলে আমি এর পরবর্তীতে যে নিয়মগুলো বলবো সবগুলোর ক্ষেত্রে ধরে নিব এই পাস্টে আছে। কথা কি বুঝাইতে পারছি? যদি পাস্টে না থাকে তাহলে আপনার পরিবর্তনটা খুব সহজ। পাস্টে না থাকলে কি পরিবর্তন করবেন? এই যে এরকম, হি সেজ দ্যাট, শুধু প্রোনাউনের পরিবর্তন করবেন। হি ওয়াজ করা যাবে না, হি ইজ রিডিং এ বুক। এইটা নোট আকারে আমরা মনে রাখার চেষ্টা করব। এটুকু ক্লিয়ার তো সবার? जी सर। ওকে, ক্লিয়ার হলে নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ কি? ন্যারেশনের দুইটা পরিবর্তনের ক্ষেত্রে খেয়াল রাখবো, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে আমরা বলছি যে প্রোনাউনের পরিবর্তনের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে ভার্ব আর প্রোনাউন কিভাবে পরিবর্তন হবে। তাহলে ভার্ব এবং প্রোনাউন পরিবর্তন হবে, তাহলে ভার্ব এবং প্রোনাউন পরিবর্তনের নিশ্চয়ই কোনো না কোনো নিয়ম আছে। এই নিয়মগুলোকে আমরা একসাথে করার চেষ্টা করব, ঠিক আছে? আসি আমরা, খেয়াল করেন, আপনি লিখে রাখেন ভার্ব পরিবর্তনের নিয়ম, ঠিক আছে? আপনি ভার্ব পরিবর্তন করবেন কিভাবে? টেন্সে যাওয়ার দরকার নেই, শর্টকাট টেকনিক দেখাচ্ছি। V1 থাকলে V2 করবেন, V2 থাকলে V3 করবেন, সোজা হিসাব। V1 মানে প্রেজেন্ট, V2 মানে প্রেজেন্ট বা বেস ফর্ম, V2 মানে হচ্ছে পাস্ট, V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। V1 থাকলে V2 করবেন, করলেন। V2 থাকলে V3 করবেন। শর্ত হচ্ছে একটা হাড্ডি থাকবে, মানে একটা হেড থাকবে। আমি পড়ার সময় হাড্ডি বলি এই জন্য বললাম। V1 থাকলে V2, V2 থাকলে V3, V2 থাকলে কি করবেন? V3 করবেন। দেখেন আমি যদি একটা সেন্টেন্স লিখি, ওই সেন্টেন্স লিখি একটু আগে যেটা লিখলাম, হি সে, কমা ইনভার্টেড কমা, আই এম, আচ্ছা, প্লেইং ব্যাডমিন্টন, ঠিক আছে? আমি ব্যাডমিন্টন খেলছি, আপনি বললেন। খেয়াল করেন, আমি আপনাকে বলছি দুইটা জিনিসকে সাধারণত পরিবর্তন করা যাবে। দুইটা জিনিসকে কে এই রিপোর্টিং ভার্ব বাইরের অংশ পরিবর্তন করবে কি? লেখলেন হি সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে তুলে দিয়ে কি বসাবো? দেখেন আমি কিন্তু ধাপ ধাপ দেখাচ্ছি, আমার কথা কি বেশি ফাঁক হয়ে যাচ্ছে? ना না सर ठीक স্যার, আছে सर। বোঝা যাচ্ছে। তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাবো। আই আছে, আই হচ্ছে পার্সন, তাহলে পার্সন পরিবর্তন কিভাবে করব? লাগাই নিয়ে করে, তাহলে এটা হচ্ছে ভার্ব পরিবর্তনের সূত্র, ঠিক আছে? এটা ম্যাজিক বললাম একটা 1, ঠিক আছে? এখানে বললাম ম্যাজিক 2, প্রোনাউন পরিবর্তনের ক্ষেত্রে খেয়াল রাখবো। প্রোনাউন কিভাবে পরিবর্তন করব? সবাই জানি আমরা দুনিয়ার 1 2 3 কয়টা পার্সন আছে? তিনটা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ইনভার্টেড কমার ভেতরে প্রোনাউন পরিবর্তন হবে। আবারও বলি, ইনভার্টেড কমার ভেতরে প্রোনাউন পরিবর্তন হবে, বাইরের প্রোনাউন পরিবর্তন হবে না। এই প্রোনাউন কার অনুযায়ী পরিবর্তন হবে? এইটা অনুযায়ী। এই বাক্যটা আরেকটু বড় করে, আই এম প্লেইং, বাক্যটাকে আরেকটু চেঞ্জ করে দিতে হবে। রিফার said to, নওশাদ ভাই ব্যাডমিন্টন খেলে, নওশাদ ভাইয়ের নাম লেখলাম। রিফার said to নওশাদ, I want to play ব্যাডমিন্টন with you। খেয়াল করেন বাক্য, হাজার হাজার বাক্যে ঢুকারই দরকার নেই। তাহলে আমি কি বলছি? এই অংশ পরিবর্তন করা বাধ্যতামূলক না,
কিন্তু আমরা করি। এই অংশের পরিবর্তন কার অনুযায়ী হয়, এইটা কোন সেন্টেন্স আছে তার উপর। এটা অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভ থাকলে সেই টুকাকে পরিবর্তন হয়। এগুলো শিখে দেওয়া আছে, এই জায়গাগুলো বেসিক জায়গাগুলো দেখে নেবেন। করলাম, টোল করলাম, নমস্কার। অ্যাসার্টিভ আছে, ইনভার্টেড কমা উঠে গিয়ে উঠবে। এখন আমার পরিবর্তন করার কথা এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে প্রোনাউন বা পার্সন। পার্সন যদি পরিবর্তন আসে, আমি পার্সন পরিবর্তন বলছি 1 2 3, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, এই অনুযায়ী পরিবর্তন করব। এটার জন্য একটা সহজ টেকনিক মনে রাখবেন, এটা আমরা সবাই জানি, এস ও এন, সান। খেয়াল রাখি, এস মানে হচ্ছে এস ফর সাবজেক্ট, ও ফর অবজেক্ট, এন ফর নো চেঞ্জ। অর্থাৎ যদি ফার্স্ট পার্সন থাকে, ইনভার্টেড কমার ভেতরে ফার্স্ট পার্সন থাকে, বাইরের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করবেন। যদি সেকেন্ড পার্সন থাকে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। যদি থার্ড পার্সন থাকে এখানে, তাহলে পরিবর্তন হবে না। এই কথাটা খুব ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। সহজ না কঠিন? বুঝলে সহজ? জি স্যার, বুঝলো সহজ। হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে আমি আবারও বলি, আমি সবসময় বলি, অনার্সের ছেলে মেয়ে যখন পড়ে ক্লাস নেই বা ক্লাসে যাই, একই কথা বলি যে অ্যানালাইসিসটা ভালোভাবে করতে হবে। আর আপনাদের কোচিং এর নামই হচ্ছে অ্যানালিটিক্যাল, বিশ্লেষণধর্মী। তো আপনারা এটা শেখা উচিত ভালোভাবেই। তো এখানে মূল বিষয় হচ্ছে যে আমি কোন পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করতেছি। আমি এটা করে আপনাকে দেখাবো যে আপনি জাস্ট একটা স্টেপ ফলো করবেন যে কি কি পরিবর্তন করতে হয়, আপনি দেখবেন সেই অনুযায়ী পরিবর্তন করে ফেলবেন। যদি সেই অনুযায়ী নেয়, পরীক্ষার হলে কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে অ্যানালাইসিস সঠিক হইতে হবে এবং কম সময়ের মধ্যে হইতে হবে। ওই যে 3 ইডিয়টস সিনেমার মধ্যে বলে না, লাইফ ইজ এ রেস, যে একটা রেসের মতো। কথাটা অনেকটা সত্য, যদিও আমরা পুরোপুরি মানি নাই। 3 ইডিয়টস মুভিতে কি দেখছি আমরা? দেখছি যে নায়ক যে থাকে, আমির খান থাকে, সে হচ্ছে বেসিকের পিছনে ছুটে, আর চতুর যে থাকে তার যে প্রতিযোগিতা, সে মুখস্থর পিছনে ছুটে। সফল কিন্তু দুইজনই, দুইজনের মধ্যে ব্যাটার দেখানো হয়েছে। পরিশ্রম করলে যে ব্যর্থ যাবে এরকম কিন্তু না, এই কথাটা মনে রাখতে হবে। তো এখানে দেখেন, এখানে আমি একটা পয়েন্ট দাঁড় করালাম, ভার্ব পরিবর্তনের একটা ছক আমার চোখের সামনে আছে, পার্সন পরিবর্তনের একটা ছক আমার চোখের সামনে আছে। আমি এই স্ট্রাকচারে জানি। সেন্টেন্স সম্পর্কে আপনাদের ধারণা অনেক আগে দেওয়া হয়েছে, ভার্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, তাহলে এগুলো তো আমার আলোচনা করার দরকারই নেই। তাহলে আমি সরাসরি আলোচনায় চলে আসি, সরাসরি টপিকে চলে আসি। সরাসরি টপিকটা কি করছি, রিফার আছে, এখানে পরিবর্তন হবে না। সেট টু, আমি টোল লিখছি, না লিখলেও কোনো সমস্যা হইতো না, কিন্তু আমরা চেঞ্জ করি। নট লিখছি, ইনভার্টেড কমা উঠে গিয়ে দেয়া করবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছি। এখন এই আই, এটা হচ্ছে পার্সন। আমি ভাগ করে নিই, এই হচ্ছে একটা, এই হচ্ছে দুইটা, এই হচ্ছে তিনটা, এই হচ্ছে চারটা। প্রোনাউন পাইছি দুইটা, ভার্ব পাইছি দুইটা। খেয়াল করেন, প্রোনাউন পাইছি দুইটা, ভার্ব পাইছি দুইটা। প্রোনাউন দুইটা, ভার্ব দুইটা। তো সহজ বিষয় হচ্ছে আগে প্রোনাউনের পরিবর্তনটা দেখি। তাহলে আই কাকে বোঝাচ্ছে? ফার্স্ট পারসন স্যার না? জি স্যার, সাবজেক্ট। তাহলে এই আইটা কে? রিফাত। তাহলে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে রিফাতের রিফাত সাবজেক্ট ফুল নওশাদ দেন, আমি লিখলাম আইটা পরিবর্তন করে সাবজেক্ট চেঞ্জ করলে কি হবে? সাবজেক্টিভ ফর্ম হবে। জি স্যার, হি। খেয়াল রাখবেন, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা হলো বেসিক টু হিসেবে খেয়াল রাখবেন। আরেকটা খেয়াল রাখবেন, যাকে পরিবর্তন করবেন সেই ফর্মটাই লিখবেন। অবজেক্ট, সাবজেক্ট পরিবর্তন করলে সাবজেক্ট, অবজেক্ট পরিবর্তন করলে অবজেক্ট, পসেসিভ পরিবর্তন করলে পসেসিভ। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। সাবজেক্টের জায়গায় তাহলে রিফার, রিফাতের পরিবর্তে আমরা কি লিখবো? কি লিখবো? সাবজেক্ট। আপনি রিফাত লিখলেও হইতো, এটা একেবারে পিওর ভাবে দেখলাম, আমরা লিখলাম। এখন আছে ওয়ান্ট, খেয়াল করেন এটা কোন ফর্মে আছে? স্যার ভার্ব ওয়ান, ভি ভি ওয়ান আছে। আমার ম্যাজিক রুলস কি বলতেছে? ভি ভি ওয়ান ওয়ান মানে থাকলে কি হবে? ভি টু করতে হবে।
ওকে করে দিলাম। ওয়ান এই যে এটা কিছু টেন্স পরিবর্তন, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। ভি1 থাকলে কি করছি, ভি2 করছি। এখন এই টু প্লে ভার্বের নিয়ম শিখেছিলাম, এইভাবে শিখেছিলাম মনে আছে? 6 এ বলছিলাম ইনফিনিটিভ, ভুলে যান আপনারা খুব সহজে। ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ কি এই তিনটা ফর্মে কোথাও পড়ছে? পড়ে নাই। না স্যার, তাহলে যদি না পড়ে তাহলে তাকে আমরা চেঞ্জ করব না। হবে না। নন ফাইনাইট ভার্ব আমরা জি, কি করব না, চেঞ্জ চেঞ্জ করব না। করব না। তাহলে হি ওয়ান্টেড টু প্লে। আমার কোথাও কি বলা আছে ব্যাডমিন্টন চেঞ্জ করতে হবে, নাউন চেঞ্জ করতে হবে, বলা আছে কোথাও? না স্যার, ব্যাডমিন্টন প্রিপজিশন চেঞ্জ করতে হবে বলা আছে কোথাও? না। জি না তাহলে ইউ কাকে বোঝাচ্ছে? স্যার, নওশাদ স্যারকে। নওশাদ স্যারকে বলা যাবে না। তাহলে এখানে এই নামটা বোঝাচ্ছে, এই যে এইখানের যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে বোঝাচ্ছে। তাহলে কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এই শব্দের অবজেক্টিভ ফর্ম কি? স্যার হিম। হিম। এখন পিউরিটির জন্য কি লিখতে হবে? এন। নওশাদের এন লিখতে হবে। আমি কথা বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। এখন এটা হলো আমার স্টেপ। স্টেপটা অনেক বড় না? স্যার এটা অনেক মজার। স্টেপ, হ্যাঁ স্টেপটা অনেক মজা। মজার মধ্যে জিনিসটা এইভাবে, যত ন্যারেশন আসবে সব এইভাবে করবেন। এখন কথা হলো, আমি এটা ব্যাখ্যা করতে 5-7 মিনিটের উপরে সময় নিয়েছি বা 10 মিনিট ধরেন সময় নিয়েছি। এখন দেখলেন জিনিসটা বুঝে ফেললেন। পরীক্ষার হলে কি হবে? পরীক্ষার হলে একটা অবজেক্টিভ পূরণের জন্য আপনি সময় পাবেন 36 সেকেন্ড, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এই জায়গায় একটা প্রশ্ন হচ্ছে না যে আমি এই পরিবর্তনটা কিভাবে করব? এত দ্রুত কিভাবে সিদ্ধান্ত নিব যে এটাই আমার উত্তর? স্যার প্র্যাকটিস করতে করতে স্যার এটা মাথায় স্যার 10 সেকেন্ডে চলে আসবে। আচ্ছা, আমি সহজ আরো একটা টেকনিক বলে দিই। সেন্টেন্স জি থেকে স্যার খেয়াল বলেন। রাখবেন, সেন্টেন্স থেকে খেয়াল রাখবেন। বাক্যটা কি স্যার অ্যাসার্টিভ। বলেন? আপনি প্রথমেই দেখছেন বাক্যটা অ্যাসার্টিভ, এটা চিন্তা করতে আপনার 1 সেকেন্ডও লাগবে না। বাক্যটা কি? অ্যাসার্টিভ, তাই না? জি স্যার। জি স্যার। অ্যাসার্টিভের ইনভার্টেড কমা লিঙ্কার্স কে? দ্যাট। 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 তার মানে দ্যাট যুক্ত অপশন যে কয়টা থাকবে অপশনের মধ্যে, সেটা আপনার উত্তরের মধ্যে একটা। ধরে নিলাম তিনটাই আছে দ্যাট যুক্ত, ধরে নিলাম তিনটাই আছে দ্যাট যুক্ত। কথা বুঝাইতে পারছি? জি স্যার। সেক্ষেত্রে দ্বিতীয় অপশন কি দেখবো? পার্সন স্যার দেখবো, ভার্ব। সাবজেক্ট পরিবর্তন ঠিক আছে কিনা। জি স্যার। যদি দেখে এখানে অপশন দেখবেন একটা মাইনাস হবে, তারপর তৃতীয় অপশনে আছে ভার্ব দেখবেন ভি1 আছে ভি2 হইছে কিনা। স্টেপ বের করবেন। এক একজন বলে আপনাকে যে বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন প্রশ্নের মধ্যে বলবে যে 4টা স্টেপ অনুসরণ করবা, 5টা স্টেপ অনুসরণ করবা। তা আপনি নেন 5টা স্টেপ নেন, আপনি যত খুশি স্টেপ নেন, আপনার মতো করে স্টেপ নেন। এই যে স্টেপ এখানে, এখানে স্টেপটা কি বলেন? আমি কি স্টেপ নিয়েছি? আমি স্টেপটা কি ফলো করছি? আমি স্টেপ ফলো করছি whether the sentence is assertive, interrogative, imperative, optative, exclamative। এটা যদি ইন্টারোগেটিভ হইতো তাহলে আমি এখানে কি দ্যাট ব্যবহার করতে পারতাম? না স্যার। পারতাম না। ইম্পারেটিভ হলে আরেক ধরনের কানেক্টরস হইতো, এক্সক্লেমেটরি হলে আরেক ধরনের সেন্টেন্স প্যাটার্ন থাকতো। ওই জায়গাটা, ওই যে পরিবর্তনের চেঞ্জের জায়গাটা, সেই জায়গাটা আপনি খেয়াল রাখবেন। তাহলে দেখেন এটা শেষ। আমি একটা সহজ সেন্টেন্স লিখি তাহলে আরো বুঝতে পারছি। ম্যাজিক টেবিলটা করে থাকুক, থেকে আমরা আরো একটা বাক্য লিখি। দেখেন একটা বাক্য যদি এইভাবে লিখি, আমি দিয়ে লিখি সিনা সে টু সুমাইয়া। সহজ একটা সেন্টেন্স। আই স এ বার্ড। আমি একটি পাখি দেখেছিলাম। বাক্য কিসে আছে? স্যার স্যার অ্যাসার্টিভ অ্যাসার্টিভ। সেন্টেন্স। অ্যাসার্টিভ আছে। তাহলে আমি আমার স্টেপ বাই হেঁটে যাই,
খেয়াল করেন কি করতেছি আমি। তাহলে অ্যাসার্টিভ সূত্র তুলে দিলাম, দেখ আই ফার্স্ট পারসন সাবজেক্ট কাকে বোঝাচ্ছে, সিনাকে বোঝাচ্ছে, সি বুঝাইলাম, এটুকুই তো আমার আছে এখানে। তারপরে সি স্যার হ্যাজ এটাই সিন। কি আছে, স্যার পাস্ট ইনডিফিনিটে। ভি টু ইনডিফিনিটে যাবোই না আমরা, ভি ওয়ান ভি টু ভি থ্রি কিসে জি যাবো, স্যার। ভি ভি ওয়ান ওয়ান ভি ভি টু। টু ভি থ্রি। হ্যাঁ, ইনডিফিনিটে ঢুকলে প্যাস লাগাবে না, প্যাস লাগানো যাবে না। ভি টু তে আছে না, ভি টু এর ম্যাজিক বক্স কি, ভি থ্রি করে দিব। আচ্ছা এখানে গল্প বলে দিই, করবেন তো, এই জন্য অনেক গল্প বলা যায় না। আপনি মনে করেন, আচ্ছা মানে বলার মতো করে বলি, ধরেন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরটা হচ্ছে জেনারেল অবস্থা, এটা হচ্ছে বিশেষায়িত অবস্থা, এটা বিশেষায়িত আর আরো বিশেষায়িত অবস্থা। তাহলে বিশেষ অবস্থা থেকে বিশেষ অবস্থায় যাওয়ার জন্য একটা বাহক দরকার। কিংবা এইভাবে বলতে পারেন, এটা হচ্ছে প্রেমিক, এটা হচ্ছে প্রেমিকা, প্রেমিক থেকে প্রেমিকার কাছে চিঠি আদান প্রদানের জন্য একটা বাহক দরকার। অর্থাৎ বলতে পারেন এ এর দুইজন মিলে কাবাব হবে, কাবাবের মধ্যে একটা হাড্ডি দরকার। তাহলে হাড্ডি, হাড্ডি বলেন, একটা হাড্ডি দরকার। এখন রিয়েলি তো আর হাড্ডি লিখতে পারবেন না, পরীক্ষা খাতা কি লিখতে পারবেন রিয়েলি হাড্ডি, তাহলে লিখতে পারবেন না। তাহলে হাড্ডি মানে কি, হ্যাড। হ্যাড। হ্যাঁ, তো সোজা কথা, হাড্ডি দিয়ে বাদ দিব, এটা যেহেতু রিয়েল কাবাব না, রিয়েল হাড্ডিও না। কথা কি বুঝাইতে পারছি? তাহলে হাতে কোন স্যার ফর্মে, স্যার ভি টু। স্যার ভি টু। তাহলে ভি টু, ভি টু এর জন্য কি বসানোর কথা, ভি ভি থ্রি। থ্রি ভি থ্রি। বসানোর কথা। আগে সমমিতি একটা হ্যাড থাকবে, হবে। এটা হাড্ডি থাকবে। হ্যাড। এই যে স্যার গল্পটা ভালো ছিল। গল্পটা আমি আমার অনেক মজা করে বলি, এটা ইন্টারমিডিয়েট থেকে, তো অনেক স্যার ডেইলি এটার গল্প কারণে বলা। মনে থাকবে, ভুলবো না কখনো। ঠিক আছে, হ্যাঁ এখানে অনেক 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 মানে মজা করে এখানে বলা যায়, বলে আমার অনেক খুশি হয়। তো এটা পরে এক সময় বলবো নি, যে এখানে গল্প আরো অনেক গল্প বানানো যায়। আচ্ছা যাই হোক, তাহলে এখানে কি আসলো, টু আছে, থ্রিতে চলে গেলাম, মাঝখানে একটা হাড্ডি দিলাম, আমার বাকি অংশ অপরিবর্তিত থাকার কথা, বাকি অংশ অপরিবর্তিত আছে, শেষ। আমার টেন্স নিয়ে কোনো ভেজালই নেই, আমি টেন্স নিয়ে চিন্তাই করবো। জি কথা বুঝতে স্যার বুঝাইতে ইভেন। পারছি, জি আমার স্যার। টেন্স নিয়ে চিন্তাই করার দরকার নেই। তাহলে টেন্স নিয়ে চিন্তা করবো কেন, আমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট করতে হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পারফেক্ট করতে হবে, জিনিসগুলো মাথায় খুঁচা দিবে, প্রবলেম করবে, ওই প্রবলেমে যাওয়ার দরকার নেই। বিষয়টা ইজি না? জি স্যার। ম্যাজিক ওয়ান, ম্যাজিক বক্স, এই দুইটা পদ্ধতি ওরা অনুসরণ করবেন, ন্যারেশনে দেখবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কথা বলতে পারছি? এখন আরেকটা জিনিস দেখায়, যে কিছু বিশেষ শব্দ থাকে যখন আমরা সেগুলোকে চেঞ্জ করি, সেটা হচ্ছে এরকম যদি দেখেন, হি সেড টু মি, দিলাম, ঠিক আছে, সে আমাকে বললো, কি বললো, যে আচ্ছা একটু উল্টা করে লিখবেন, আই দিয়ে দেখো, আই সেড টু ইউ, হি gave a pen to you yesterday. এই বাক্যটা একটু করেন, একটু চিন্তা করে দেখেন ম্যাজিক বক্স দিয়ে। এক মিনিট পানি খাবো।
কিভাবে করবো এটা? স্যার আই টোল্ড ইউ দ্যাট হি হ্যাড গিভেন আমি এ লিখি, পেন। দেখেন আপনার মিলে, আই টোল্ড ইউ দ্যাট। ওকে, হি হচ্ছে প্রোনাউন, তাহলে হি কাকে বোঝাচ্ছে? স্যার স্যার থার্ড আই পারসন টু, এখানে নাই স্যার, নো চেঞ্জ হবে স্যার। এখানে চেঞ্জ তাহলে হবে না। এটা কোনো চেঞ্জ, এই যে ম্যাজিক বক্স আমার সামনে তার কারণে আছে, তাহলে হি গেভ, তাহলে গেভ কোন ফর্মে আছে? স্যার ভি টু। স্যার ভি টু, ভি টু, হ্যাড তাহলে ভি বিসহ ওয়ান ভি হচ্ছে থ্রি গিভ, করলে হ্যাড গিভেন। হচ্ছে গিভেন, তাহলে ভি থ্রি আসার কথা, ভি ওয়ান, ভি টু, আরেকটা হচ্ছে ভি থ্রি, তাহলে গিভেন লিখলাম, সঙ্গে একটা হাড্ডি থাকার কথা বসাইলাম, এ পেন, কোন চেঞ্জ হবে না, বসাইলাম টু। এখন ইউ কাকে বোঝাচ্ছে? স্যার ইউকে, মানে স্যার এই রিপোর্টেড ইউ, যে ইউ কে বোঝাচ্ছে, দেখেন এখানে কিন্তু কোনো নাম ব্যবহার করি নাই আমরা, এখানে কোনো নাম ব্যবহার করি নাই, তাহলে ইউ, ইউ কে বোঝাচ্ছে যার সাথে কথা বলতেছে, তাহলে হি হ্যাড গিভেন এ পেন টু ইউ দা দ্য প্রিভিয়াস। প্রিভিয়াসলি। এগুলা শীটে, আপনাদের শীটে দেখবেন এগুলা লিস্ট দেওয়া আছে, আমি ওইটা নিয়ে আর আলোচনা করলাম না, ওইটা নিয়ে আলোচনা করলে আজকে নেরেশন শেষ হবে না। তাহলে কথা ক্লিয়ার? জি জি স্যার। স্যার। না লিখে যদি এরকম লিখতাম, এরকম পরীক্ষায় যে মার্কস ছিল মনে নেই। স্যার হি টোল্ড অল মাস্ট গো, এটা তো ভিতরে চেঞ্জ হবে না। অল মাস্ট গো, এটা দিয়ে কি বোঝাচ্ছে? সবার যাওয়া উচিত, যেতে হবে স্যার, সরি, সবার যেতে হবে। স্যার এটা কমান্ড। হ্যাঁ, কমান্ড। আর কি, আর কি হইতে পারে? এখানে একটা প্যাচ আছে, এটা 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 একটু চিন্তা করেন কিভাবে প্যাচটা থাকতে পারে। শীটগুলোতে দেখবেন, এই ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন না এগুলা, মাস থাকলে কি হয়, পরিবর্তন করে কি করতে হয়? জি স্যার, হ্যাড টু। পড়ছেন তো এগুলা, এগুলা মনে করে দিতে হবে কেন? আচ্ছা, এখন এইখানে অল মাস্ট গো, এটা দিয়ে কি বোঝাচ্ছে? তাহলে মাস থাকলে হ্যাড টু হওয়ার কথা, কিন্তু এখানে হ্যাড টু হবে না। কেন হবে না? আমি ভাবছিলাম আপনারা মাস্টের নিয়মটা জানেন, তাহলে আমাকে মাস্টের নিয়মটা বলতে হবে। He said, I must attend the meeting. এটা কিভাবে করবো? He said that he হ্যাড had টু। to attend the meeting. খেয়াল করেন, এখন প্রশ্ন হতে পারে স্যার এখানে ভার্বটা পরিবর্তন করবো না, এই টু চলে আসছে যে এই জন্য আর কি ওয়ান কি করা যাচ্ছে না, পরিবর্তন করা যাবে না। কথা ক্লিয়ার? এটা বলেন, এটা তো বুঝতেছি, মাস জি থাকলে স্যার। হ্যাড টু করতে হয়, মাস্টারের জন্য হ্যাড টু, আর টু এর পরে কি আপনি ভি ওয়ান ভি টু করতে পারবেন? না বলেন, স্যার। ভি ওয়ান কি ভি টু করতে পারবেন? করতে পারবেন না, কারণ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সব সময়, প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে দিলেন। এখন লাগলাম হি সেড দ্যাট হি হ্যাড, তাহলে মাস থাকলে আমাদের নিয়ম কি? মাস ইজ ইকুয়াল টু হ্যাড টু, কিন্তু মাস্ট দিয়ে যদি এখানে অন্য কিছু বোঝানো হয় সেই ক্ষেত্রে হ্যাড টু হবে। অল মাস্ট গো, এটার বাংলা হচ্ছে সকলকেই মরতে হবে, এটা বাংলা হচ্ছে সকলকে মরতে হবে। এখানে এই বাক্যটা আমরা কিভাবে করতে পারি? করতে পারি যে হি সেড, ঠিক আছে, দ্যাট, এই অলটাকে আমরা দুইটা জিনিস ধরতে পারবো, এখানে একটা ধরতে পারবো দে, অথবা একটা ধরতে পারবো উই। আমি এখানে উই ধরার পক্ষপাতে, অল মাস্ট গো, আমাদের সবাইকে মরতে হবে, বাক্য এটা বলতেছে যে আমাদের সবাইকে কি করতে হবে? মরতে হবে। তাহলে উই মাস্ট
অর্থাৎ এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কথা কি বুঝাতে পারছি? কিন্তু এখানে যদি উই না থাকে তাহলে দে দিতে পারবে, দে না থাকে যদি অল থাকে তাহলে অল দিতে পারবে। কথা কি বুঝাতে পারছি? স্যার এটা একটা প্রবাদ না? হ্যাঁ, প্রবাদ বলতে এই ধরনের সরাসরি তো কোনো প্রবাদ নাই, এটা প্রবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এখানে সেন্স অনুযায়ী ব্যবহার হচ্ছে। মানে আপনাদের শুরুতে আগে কথা বলছিলাম, বাক্যের সেন্স অলওয়েজ প্লেজ এ ভাইটাল রোল। কথা বুঝে বুঝে আসছে? জি স্যার। যদি আমি লিখতাম আই মাস্ট রাইট এ লেটার, তাহলে কি করতাম? স্যার এইটা এই যে অল মাস্ট গো এই সেন্টেন্সটা আগে আমি যখন চেঞ্জ করছি না তখন স্যার মানে এমনিতেই করছি, চেঞ্জ করছি যে এটা চেঞ্জ হবে না, কিন্তু কোশ্চেন করি নাই যে কেন চেঞ্জ হবে না। আজকে এটা ক্লিয়ার হলাম আর কি। আচ্ছা, এখন শুনেন, ক্লাস যদি আমরা পড়ছি এগুলো হয়তো মনোযোগ দিয়ে, তাহলে মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার না? জি স্যার। ও, তাহলে এই একটা সহজ সেন্টেন্স করেন তো। He said, এবারে have you ever been to Saint Martin? ঠিক আছে, এটা বাক্য, এটার উত্তর দিলাম এইভাবে। ইন্টারোগেটিভে। আচ্ছা, এটার উত্তর দিলাম নিচে, ইয়েস I was there last year. এই বাক্যটা অন্যভাবে লেখা যায়, আমি একটা জিনিস বোঝানোর জন্য আমাদের সুবিধার জন্য আমরা এইভাবে লিখলাম। এখন দেখেন, হ্যাঁ, এটার উত্তরে সরাসরি আসলে এটা লেখা যাবে না, কিন্তু আমার এখানে একটা বিষয় দরকার, আমি একটু বুঝাই, পরে অন্য একটা সেন্টেন্স দেব। তাহলে এখানে সেই পরিবর্তন করে কি দিব? জি স্যার। আস ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে লিঙ্কার্স কি হবে? আমার পরিবর্তনের ডব্লিউ জায়গা থেকে দেখতে বলছি, লিঙ্কার্স দেখতে বলছি, আইটা কি দেখতে বলছি? প্রোনাউন দেখতে বলছি। স্টেপ চিন্তা করেন, আইটা কি দেখতে বলছি? ভার্ব দেখতে ভার্ব। বলছি, তাই না? তিনটা স্টেপ বলছি না আমি? জি স্যার। আর যদি স্পেশাল ওয়ার্ডস থাকে তাহলে স্পেশাল ওয়ার্ডস দেখবেন, কিন্তু স্পেশাল ওয়ার্ডস নাই, তাহলে হি সে, তাহলে ইনভার্টেড আসতেছে, তাহলে এটার চিহ্ন কি? লিঙ্কার্স কি? এগুলো শীটে ইফ। আছে, আমি আবারও বললাম শীটে আছে এগুলো, এটা লিঙ্কার্স কি? ইফ অথবা ওয়েদার, আমি ইফ ব্যবহার করলাম। সমস্ত বাক্য অ্যাসার্টিভের স্ট্রাকচারে পরিবর্তন হবে। সমস্ত বাক্য কিসে পরিবর্তন হবে? অ্যাসার্টিভে। অ্যাসার্টিভে। তাহলে ইউ কাকে বোঝাচ্ছে? স্যার। অবজেক্ট, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে বোঝাবে? অবজেক্টকে। এখানে অবজেক্ট আছে না নাই? নাই স্যার। উজ্জ আছে, বুঝলো। আই। মি। তাহলে আই হবে। জি স্যার। ভি ওয়ান পরিবর্তন হয় কি হবে? V2। তাহলে হ্যাভ টু ভি ওয়ান না ভি টু? স্যার হ্যাভ V1, তাহলে এটা V2 তাহলে এটা হবে। ভি হ্যাঁ। টু কি? হ্যাভ। তাহলে ইফ আই হ্যাড, এটা পরিবর্তন হবে না, বিন আছে যা আছে তাই থাকবে, যেহেতু হ্যাড বসে গেছে। টু সেন্ট মার্টিন। বাক্যটা পেছানো, কিন্তু উত্তর দেখেন অ্যাসার্টিভের চেয়েও সহজ, পরিবর্তন জি কিন্তু স্যার। কম হয়েছে। এটা ডিরেক্ট, এটা হচ্ছে ইনডিরেক্ট, এটা হচ্ছে আনসার। কারো কোনো প্রশ্ন আছে এখানে? প্রশ্ন থাকলে করেন। প্রশ্ন নাই থাকে স্যার। না। হ্যাঁ, প্রশ্ন না থাকার মানে হচ্ছে যে একবারই বুঝে গেছেন, এটা ভালো লক্ষণ। এই যে আমার শোনা বৃদ্ধি পাবে যে একবার বলছি একবারই বুঝে গেছেন। আচ্ছা, পরের লাইনটির উত্তর দেখেন। ইয়েস থাকলে কি করতে হয় আমাদের? উত্তর ইয়েস থাকলে আমরা অ্যাফার্মেটিভ। রিপ্লাই দিলে অ্যাফার্মেটিভ এটা লিখি। আমাদের এইটা উদ্দেশ্য না, এগুলো শিখেই থাকে,
আমার উদ্দেশ্য হচ্ছে এই আই আছে ফার্স্ট পারসন, তাহলে এই হিটা কি বোঝাচ্ছে, তাই না? স্যার এটা তো আই কেই বুঝাইতেছে, কারণ হচ্ছে আই রিপ্লাইড, হ্যাঁ, এটা তো হি কে বুঝাবে। স্যার এটা তো আমি মানে মনে হচ্ছে আই কে বোঝাচ্ছে। ভেরি গুড, এটা আই কে বোঝাইতেছে, আই বলতে আই কে বোঝাইতেছে। এইখানে একটা এই যে এরকম আছে আই সে, জি স্যার। কথা বুঝাইতে পারছি? আই সে ইয়েস আই ওয়াজ দেয়ার লাস্ট ইয়ার, এমনি উত্তরটা হবে আই হ্যাভ বিন দেয়ার লাস্ট ইয়ার, এইভাবে বলবে সে, কিন্তু এইভাবেও বলা যায়। এখন বলা গেলে এখন খেয়াল করেন, তাহলে এখানে আমি লিখলাম আই ওয়াজ কোন ফর্ম, স্যার ভি2। তাহলে ওয়াজ এর ভি3 কি? স্যার কি? হাড্ডি সহ বি হবে। আচ্ছা, ওয়াজ এর ভি3 হচ্ছে বিন, বিন, হাড্ডি একটা সহ, হাড্ডি। ঠিক আছে, দেয়ার দা প্রিভিয়াস ইয়ার। এই যে এই স্টেপে ভার্বের পরে এই যে স্পেশাল ওয়ার্ড ঢুকে যাচ্ছে এখানে, দা প্রিভিয়াস। এখানে আমার নোটিশেবল বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই ওয়াজ থাকলে আমরা অনেকে ওয়াজ লিখে দেই, লেখা যাবে না। ওয়াজ কোন ফর্ম? এম ইজ আর, ভি এটা হচ্ছে ভি1, ভি2 কি? ওয়াজ ওয়্যার। ওয়াজ। তাহলে এদের ভি3 কি? ভি3 হচ্ছে ভি3 হচ্ছে বিন। তাহলে বিনের সাথে একটা হাড্ডি যুক্ত বিন আছে, এটা অনেকেই ভুল করে এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, যদি মডাল অক্সিলারি থাকে, ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড, নাকি? শুড। জি না, স্যার। শ্যাল থাকলে উড, মনে রাখবেন। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড, শ্যাল থাকলে উড। একটু মনে রাখবেন, মডাল অক্সিলারির ক্ষেত্রে মনে রাখবেন শ্যাল থাকলে উড, ঠিক আছে? এটা একটু মনে রাখবো। আরেকটা ক্লাস লাগে যেটাতে, সেটাও মনে রাখবো। সেটা হচ্ছে যে একটু লিখে রাখতে পারেন, ক্যান থাকলে কুড, এটা আছে শীটে, আপনারা ভুল করবেন এই জন্য আমি বলে দিলাম। শ্যাল থাকলে শুড লিখবো না, শুড লিখবো না, কি লিখবো? would। স্যার উড হবে। কথা বুঝতে পারছি? আর উইল থাকলেও কি লিখবো? উড। would করবো। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যেটা ভুল করি আমরা, শীট পড়ার সময় মনে রাখার চেষ্টা করবো, কাম থাকলে গো করি, কিন্তু গো থাকলে গো করি না কিন্তু, হ্যাঁ, মানে গো থাকলে কাম করবো, মনে হতে পারে এগুলো হয়, আমি অভিজ্ঞতা থেকে বলতেছি, এগুলো ভেজাল হয় আমাদের, তো এই ভেজাল গুলো আমরা করবো না। কথা বুঝাইতে পারলাম? স্যার হেয়ার দেয়ারটা কি ভাইস ভার্সা হবে, মানে হেয়ার থাকলে দেয়ার হবে, দেয়ার থাকলে হেয়ার হবে, এরকম? না 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 না, ওগুলো নিয়ে এইটা সমস্যা একটা নয়, বেশিরভাগের সমস্যা এটা নিয়ে হয়, ঠিক আছে? ওই জন্য আমি এটা লিখে দিলাম। কথা ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স কি একটু দেখাইতে হবে? জি স্যার, ইম্পারেটিভ একটু দেখাই সেন্টেন্স, দেন স্যার। আচ্ছা, কি সহজ সহজ সেন্টেন্স লিখলাম। গো দেয়ার অ্যাট ওয়ান্স, তাহলে দেখেন তো, হি সেড টু মি, এটা কি বোঝাচ্ছে? গো দেয়ার অ্যাট ওয়ান্স, এক্ষুনি যাও, এটা কি ইম্পারেটিভ এর কি? স্যার অর্ডারড। অর্ডার, এগুলো শিটে আছে, কমান্ডেড, ঠিক আছে? তারপরে অনেক সময় রিকোয়েস্টেড, প্রপোজড, অ্যাডভাইসড হয় স্যার। অ্যাডভাইসড, সাজেস্টেড, এগুলো হচ্ছে ইম্পারেটিভ এর রিপোর্টিং ভার্ব। তাহলে বললাম হি সেড টু মি, তাহলে গো দেয়ার অ্যাট ওয়ান্স, এক্ষুনি যাও, তাহলে কি বলতেছে সে? কমান্ড করতেছে না, অর্ডার করতেছে না,
জি স্যার হি in অর্ডার order মি এখন যদি আপনি অবজেক্ট নিয়ে আসেন সরাসরি মি বসাবেন, অর্ডারের পরে টু বসাবেন, ওগুলো একটা পরে টু বসাবেন, তাহলে হি অর্ডারড মি, এইটাকে তুলে দিয়ে লিঙ্কার বসাবেন টু, তাহলে টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, আর কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, যদি এভাবে লিখতাম হি সে ডু নট ডু ইট, এটা বলেন তো কি করতেন? স্যার নট টু টু স্যার নট টু বসতো। হ্যাঁ, নট টু ছাড়া কি করা যাবে? স্যার আমার জানা নেই সেটা। কেউ বলে? স্যার ফরবিট দিয়ে করা যেতে পারে। ফরওয়ার্ড দিয়ে করা যেতে পারে, তাহলে আমরা এটা কি দিয়ে করতে পারতাম? ফরওয়ার্ড দিয়ে করতে পারতাম। তাহলে কিভাবে করতাম? হি সেড, সরি, হি ফরবেড মি, নিষেধ করছে, ফরবেড মি অথবা ফরবেড টু ডু ইট। ডু ইট, ওকে। ঠিক আছে, অথবা ইটটাকে যদি বোঝা যায় এখানে যে দূরের কিছু বোঝাচ্ছে তাহলে দ্যাট দিতে পারি, তবে ইট থাকলে আমরা সাধারণত ইটই দিই। কথা ক্লিয়ার? জি স্যার। মনে থাকবে? জি স্যার। এটা হলো এটা এই ইম্পারেটিভের ক্ষেত্রে সবসময় ম্যাজিক বক্স থাকবে, কিন্তু ম্যাজিক বক্সে ঢোকার আগে কি আসবে? এই যে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, স্টেপ। আমি আবারও বলতেছি, স্টেপ খেয়াল রাখতে হবে। লিঙ্কার্স, প্রোনাউন, তারপরে বলছি ভার্ব। স্টেপটা কিন্তু কোনো অবস্থাতে চেঞ্জ করা যাবে না। লিঙ্কার্স এর জায়গা যদি আপনি ভুল করেন তাহলে আপনার ন্যারেশন এটা শেষ, ওইখানেই শেষ। লিঙ্কার্স এর জায়গা দেখে আপনি আপনার টাইম বাঁচাতে পারবেন। পরীক্ষার সময় মাত্র 36 সেকেন্ড, যদি 6 সেকেন্ড প্রশ্ন করতে যায় 6 সেকেন্ড যাবে বৃত্ত ভাগ করতে, দ্যাট মিন্স ইউ আর গেটিং অনলি 24 সেকেন্ডস। তো আপনাকে অবশ্যই স্টেপ বের করতে হবে। কথা বুঝা গেছে? এখানে যদি আপনি সময় সেভ করতে পারেন তাহলে অন্য জায়গায় এটাকে অ্যাপ্লাই করা যাবে। তাহলে এটা কি? এখন ইম্পারেটিভ সেন্টেন্সের এইখানেই শেষ না। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আরো কি আছে? যে ইম্পারেটিভ সেন্টেন্সের লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স আছে। তো লেট দিয়ে যদি থাকে, লেট দিয়ে থাকলে অনেক সময় আমরা ভেজাল করি, যে লেট দিয়ে যদি থাকে তাহলে কি হবে? লেটের ক্ষেত্রে আমাদেরকে এই প্রপোজ শব্দটা আর সাজেস্ট শব্দটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ধরেন এইভাবে দিল, লেট মি কাম ইন, সবসময় যে ওই বাইরের অংশটুকু দিবে এটার কোনো মানে নেই। এখন যখন থাকবে লেট মি কাম ইন, তখন আমরা এই বাক্যটাকে চেঞ্জ করতে পারি, লিখিস পড়াটা পরে বুঝবেন না। তাহলে এই জায়গাতে এখন এই লেট মি কাম ইন এটা দিয়ে আমাকে আসতে দেওয়া হবে, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা খেয়াল রাখবেন, লেট থাকলে যদি কোনো প্রপোজ না বোঝায়, লেটের সাথে আস থাকলে সব সময় প্রপোজ বা প্রস্তাব বোঝায়। এখানে দেখেন লেটের সাথে আস নাই, তাহলে এইখানে আমরা আনপ্রপোজ এই সেডের জায়গায়, এই সেডের জায়গায় আমরা প্রপোজ ব্যবহার করতে পারবো না। আমি যদি এখানে লিখি এরকম, লেট আস গো আউট ফর এ ওয়াক, খেয়াল করেন এই বাক্যটা আগে খেয়াল করেন। তো এই দিলাম আমরা বাক্য, তো এটার উত্তরটা কি করব? ই প্রপোজড। প্রপোজড। অথবা যদি মনে হয় প্রপোজ শব্দটা ব্যবহার করব না, এখানে সাজেস্টেড শব্দটা ব্যবহার করতে পারি। করে এখন আমরা ইম্পারেটিভের সাইন কি নিয়ে আসছিলাম? লিঙ্কার্স কাকে নিয়ে আসছিলাম? ইম্পারেটিভের লিঙ্কার্স আসছিলাম টু, ইম্পারেটিভের লিঙ্কার্স আসছিলাম টু। তো কিন্তু স্যার এখানে দ্যাট হচ্ছে। ইম্পারেটিভের লিঙ্কার্স আসছিলাম টু, এখন কিন্তু এই লেট থাকলে এটাকে আমরা টু আনতেছি না। এখন দেখেন লেট থাকলে ইম্পারেটিভের লিঙ্কার্স হয়ে যাবে দ্যাট। এই জায়গাটুকু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন খেয়াল করেন, হি প্রপোজ দ্যাট, কি প্রপোজ করলো?
এই লেট আস, এইখানে কিন্তু এই আসের সাথে এখানে কেউ নাই, তাহলে খেয়াল রাখবেন এটার পরিবর্তে এখানে সাবজেক্ট হিসেবে কি বসাইতে হবে? দে দে। কথা বুঝাতে পারছি? আচ্ছা, যদি কোনোভাবে এটা আমাদেরকে বোঝায় তাহলে উই, তারপরে এখানে একটা শুড দিতে হবে, এই এখন শুড আসবে, তারপরে বাকিটা যা আছে তাই গো আউট করে। কিন্তু লেট দিয়ে যদি প্রস্তাবনা না বোঝায়, দেখেন এখানে পারমিশন চাচ্ছে, তাহলে এখানে আপনি সরাসরি টোল্ড ব্যবহার করতে পারেন, হি টোল্ড দ্যাট। এই লেটের জন্য কি ব্যবহার করবেন? মাইট বি অ্যালাউড টু, এটা একটু লিখে রাখেন প্রয়োজনে, যে লেট দিয়ে প্রস্তাবনা না বোঝালে লেটের পরিবর্তে পরে কি বসতে হবে? হ্যাঁ, মাইট বি অ্যালাউড টু। তাহলে এই মি কাকে বোঝাচ্ছে? এখানে কি হয়তো আছে, আমাকে বোঝাবে দ্যাট হি টোল্ড দ্যাট কি, তারপরে মাইট বি অ্যালাউড টু কাম ইন, মাইট বি অ্যালাউড টু কাম ইন। এটা কি ক্লিয়ার? তাড়াতাড়ি হয়ে গেছে মনে হয়, বিষয়টা কি বুঝছেন? জি স্যার। সবাই একটু খেয়াল রাখো, আমি এখন আসতে বলে আরেকবার আপনারা একটু খেয়াল রাখেন। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো তো এগুলো দেখি, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বলছি, যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে আমরা যখন কোনো বাক্যকে ব্যবহার করব তখন ইম্পারেটিভের সাথে আমরা ওই প্রপোজ, অর্ডার, রিকোয়েস্ট, সাজেস্ট ইত্যাদি শব্দগুলো আমরা ব্যবহার করব। এই শব্দগুলোকে আমরা যখন ব্যবহার করব তখন আমরা কিভাবে ব্যবহার করব? আমাদের কথা হচ্ছে সমস্ত বাক্যতে অ্যাসার্টিভে পরিণত হবে, তাহলে এটা সিম্পল বাক্য পরিণত হয় এবং আমরা সিম্পল হিসাবে করার চেষ্টা করি। এখন যখন অর্ডার, রিকোয়েস্ট সবকিছুই বুঝলো, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে লেট দিয়ে, আরেকটা স্ট্রাকচার হচ্ছে লেট দিয়ে। তো লেটের ক্ষেত্রে যদি আসি, তখন আমাদের লেটের ক্ষেত্রে আমরা দে ব্যবহার করব, আর লেট আস দ্বারা যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রপোজ ব্যবহার করব। এই কথাটুকুই বলছি। আর লেট লেট যদি থাকে, এরপরে যদি আস না থাকে, তাহলে আমরা মাইট বি অ্যালাউড টু ব্যবহার করব, আর বাকি সমস্ত নিয়ম আগের মতোই অপরিবর্তিত থাকবে। এই স্যার। কথা বুঝাইতে পারছি? জি স্যার। স্যার, ডিরেক্টে কাম থাকলে ইনডিরেক্টে গো হয় না স্যার? বুঝি নাই। স্যার, ডিরেক্ট ন্যারেশনে যদি স্যার কাম থাকে, তাহলে হ্যাঁ, স্যার ইনডিরেক্টে ওইটার পরিবর্তে গো বসাইতে হবে না স্যার? হ্যাঁ, গো বসাতে হবে। স্যার, এই জায়গায় আমরা কাম ইনটাই কেন রাখলাম? কোথায় আমরা ওকে ভুল রাখছি? এই অবস্থায় এখানে গো হবে, কাম থাকলে গো হবে, কোনো সন্দেহ ছাড়া। কথা বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা কোনো সন্দেহ ছাড়া কি হবে? আরেকটা আপনি প্রশ্ন করলেন, আরেকটা প্রশ্ন আমরা লিখে রাখবো। ডিরেক্টে যদি ই থাকে, এই ক্ষেত্রে যেহেতু প্রশ্ন আসছে, আরেকটা কথা বলতে পারি। হ্যাঁ, যেহেতু আসছে কথাটা, আমরা এটা উত্তরটা তৈরি করি। উত্তরটা হচ্ছে যে পরীক্ষার অপশনে গো ইনও আছে, কাম ইনও আছে। এখন কি করবে? এখন কোনটা বাছাই করবে? বুঝলেন? প্রশ্ন করলে জানা যায়। এখন কোনটা অপশন দিব বলেন? স্যার, জানি না স্যার, কনফিউজড। এখন কনফিউজ, এরকম ধরনের যেহেতু প্রশ্ন করছেন এই জন্য বিষয়টা মাথায় আসলো, আমরা এখানে বসাবো। হ্যাঁ, এটা আমি ন্যাচারালি জিনিসটা লিখে ফেলছি, যে কাম থাকলো কামিনী লিখলাম। কেন লিখলাম এটার ব্যাখ্যাটা এখন দেখি ন্যাচারালি কেন আসছে। এটা এই প্রশ্নটা করার জন্য আপনাকে অবশ্যই একটা থ্যাংক ইউ। আমরা ডিরেক্টে আমরা বলছি কাম থাকলে, ইনডিরেক্টে আমরা কি করব? গো করব। কিন্তু একটা একটা রুলস সাথে মনে রাখবেন, ডিরেক্টে যদি কাম ইন অথবা কাম ব্যাক থাকে, তাহলে ইনডিরেক্টে এটাই রাখতে হয়, কাম ব্যাক। যদি অপশনে এইটা না থাকে, তখন আপনি গো ব্যবহার করতে পারেন, কিন্তু যদি থাকে তাহলে আপনি ওইটি ব্যবহার করবেন।
কথাটা ক্লিয়ার? জি স্যার। ঠিক এরকম যদি ব্রিং থাকে তাহলে টেক ব্যবহার করবে, যদি ব্রিং থাকে তাহলে টেক ব্যবহার করবে। একটা প্রশ্ন দেখেন, দুইটা উত্তর পাইলেন। যেমন ধরেন আপনি লিখলেন, ধরেন কি লিখবেন, ব্রিং দ্য বুক অথবা ব্রিং দ্য মানি, টাকাগুলো আনো বা খাবারটা আনো বা এটা আনো। তখন আপনি ওদেরকে বলবেন যে হি হি ডিমান্ডেড মি টু টেক দ্য মানি, অথবা হি অর্ডার্ড মি টু টেক দ্য মানি, আমার টাকাটা নিয়ে যেতে বলুন, এরকম বলতে পারে। He said, bring the book. বইটা আনো। তাহলে he ordered me to take the, এখানে টেক দ্য বুক মানে আমাকে নিতে বললো না, তার কাছ থেকে নিয়ে যেতে বললো। এখানে হয়তো টু হিম থাকবে, ব্রিং দ্য বুক টু মি, তাহলে হবে টু হিম। তাহলে হি অর্ডার মি টু টেক দ্য বুক, আমাকে বইটা নিয়ে আসতে বললো। যদি টেক থাকে কোন অবস্থাতে আপনি ব্রিং উত্তর দিতে পারবেন না, যদি না থাকে তাহলে পারবেন। বুঝাতে পারছি? জি স্যার। স্যার এটার মানে দাঁড়ায় ব্রিং থাকলে টেক হবে কিন্তু টেক থাকলে ব্রিং হবে না, এরকম? না না না, এটা তো হ্যাঁ, এটা না হবে না, এটা আসে না কখনো, আমি দেখি নাই কখনো, কিন্তু এটা আসে। ওই কাম ইন যেটা বললাম, যদি কাম ইন প্রবেশ করা অর্থ বোঝায়, পারমিশন অর্থে ঘরে ঢুকতে যাচ্ছেন, তখন আপনাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। বুঝতে পারছি? স্যার কাম ইন যদি থাকে তাহলে চেঞ্জ হবে না? না, চেঞ্জ হবে না যদি অপশন, আপনি তো ইয়েতে দিবেন কাম ইন বা কাম ব্যাক থাকলে, সেই ক্ষেত্রে আমরা গো করি না। কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে আমরা গোটের উত্তর হিসেবে দিব। কিন্তু যদি কাম ইন থাকে, গো ইনও থাকে, সেই ক্ষেত্রে কাম ইনটা। স্যারকে কি কেউ শুনতে পাচ্ছেন? আরে ভাই, আমি ভাবছি আমার প্রবলেম হয়েছে। স্যার হয়তো বা কোনো কারণে ডিসকানেক্টেড, আমরা একটু অপেক্ষা করি কেমন। দেখতে পাচ্ছেন আমাকে? জি স্যার, দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, মাঝখানে মনে হয় লাইন কেটে গেছিল আমার এখানে। আচ্ছা, আমি 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 ই করি নাই, কি বলে, কোনো কথা বলি নাই এর মাঝখানে। ঠিক আছে, আসছে, চলে গেছিল। আচ্ছা, তাহলে ওই 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 জায়গাটা, কাম ইন কাম ব্যাক এর জায়গাটা ক্লিয়ার না সবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই জায়গাটা একটু মনে রাখার আমরা চেষ্টা করবো। এটা একটা বাক্য দিয়ে এটা শেষ করি। দেখেন সময় আসলে চলেই যায়। বুঝছি, এটা লাগবে। ওকে,
এই দুইটা বাক্য দেখি কি হবে। বলেন বলেন। আচ্ছা, এটা কোন ধরনের সেন্টেন্স? স্যার একটা ইম্পারেটিভ একটা অপটেটিভ। আচ্ছা, একটা ইম্পারেটিভ একটা অবজেক্টিভ। একটু সময় নিয়ে, অবজেক্টিভের নিয়ম কি? প্রেক বা উইশড হবে হি উইশড দ্যাট হি মাইট শাইন ইন লাইফ। আচ্ছা, ইটা এখানে সরি ইউটা সরি এখানে আই আই মাইট হবে। ধরে নিলাম আমাকে বলতেছে, তাহলে আই হবে। আই মাইট শাইন। শাইন ইন। ভেরি গুড। তাহলে এটা নিয়ে কোনো ভেজাল নেই। ভেজাল হইতেছে এটা নিয়ে। এটা একটা অপটেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? অপটেটিভ স্যার। অপটেটিভ সেন্টেন্স। যদি পরীক্ষায় কখনো আসে একটু বাক্যটার অর্থ খেয়াল করেন, দেখেন তো বাক্যটার অর্থ কি আসে। লেট দেয়ার বি লাইট, হি সেড লেট দেয়ার বি লাইট। বাক্যটা কি? আলো আসতে দেওয়া হোক, না তাদের জীবন, লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইট ইন দেয়ার লাইফ, তাদের জীবন আলোকিত হোক। এভাবে বললে কি হয়? জি স্যার, এটা কি বোঝায়? হ্যাঁ বা এরকম। উইশ। হ্যাঁ, যে লাইট, আলো আসুক। হ্যাঁ, পৃথিবীতে আলো বয়ে যাক, পৃথিবীতে শান্তি আসুক, শান্তির বার্তা আসুক, এই ধরনের কথা আমরা বলি। তাহলে লেট দেয়ার বি লাইট যখন এই ধরনের কথা বলছি, তখন ইট ইজ রেফারিং টু এ কাইন্ড অফ ইম্পারেটিভ সেন্টেন্স। তো সরি, অবজেক্টিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স ন্যারেশনে আসবে না। আমার মনে পড়ছে, তাই আমরা দেখা দিলাম। এটা কোনো এক অ্যাডমিশন টেস্টে আসছিল যে নিচের বাক্যটি অনেক কোন, ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা কোন ধরনের বাক্য। আপনার পরীক্ষায় যদি ন্যারেশন থেকে প্রশ্ন থাকে, ইন মোস্ট কেসেস প্রশ্ন থাকবে থেকে অ্যাসার্টিভ থেকে, খুব বেশি হলে ইন্টারোগেটিভ। এই দুইটাই বেশি থাকে, যেটা আমরা অলরেডি বলে ফেলছি এবং আমাদের এখানে ম্যাজিক বক্স দিয়ে করা গেছে খুব সহজেই। সর্বশেষ যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ভোকেটিভস এর ক্ষেত্রে খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে উম, আপনার যেমন থ্যাংক ইউ, তারপরে আমরা বলি কনগ্রাচুলেশনস বা গুড নাইট, এইগুলোর ক্ষেত্রে কি বলবো? যেমন হি সেড টু মি থ্যাংক ইউ, তাহলে সরাসরি হবে হি থ্যাঙ্কড মি। হি সেড টু মি কনগ্রাচুলেশনস, তাহলে উত্তর হবে হি কনগ্রাচুলেটেড মি। ঠিক আছে, হি সেড টু মি গুড নাইট, তাহলে হি বেড মি গুড নাইট, সে আমাকে বিদায় জানাবে। এই ধরনের স্ট্রাকচার গুলো সরাসরি সেন্টেন্সে লেখা আছে এবং আপনারা এগুলো করে আসছেন। আশা করি এই ধরনের সেন্টেন্স নিয়ে সমস্যা হবে না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি কখনো থাকে যে অনেক কসম কেটে যদি কোনো কিছু বলা হয়, ঠিক আছে, কসম কেটে যদি কোনো কিছু বলা হয় যে উম, যেমন বললেন যে তোমার নামে কসম কেটে বলছি, তাহলে ব্যক্তির কথা যদি বলেন তাহলে বাই ব্যবহার করবেন। আর যদি বলেন গডের নামে, আমরা অনেক সময় বলি আল্লাহর কসম কিরা কেটে বলতেছি বা কিরা কেটে বলছি, আল্লাহর কসম আমি এইভাবে বলছি, আমি ওভাবে বলছি। যদি বলেন মানে গডের কথা যদি বলেন, তাহলে বলবেন সোয়ারিং বাই গড অথবা আল্লাহ। মানে ব্যক্তির নামে যদি কসম কাটেন তাহলে বাই প্লাস পার্সন, ঠিক আছে। আর যদি গডের নামে বলেন তাহলে এইভাবে লিখবেন সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই আল্লাহ। যদি গড থাকে তাহলে গড লিখবেন। এই হইলো মোটামুটি ন্যারেশন সম্পর্কে টুকটাক কথাবার্তা। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ওই যদি কখনো মানব, ওইটা তো বলেই ফেলছি অল মাস্ট গো, এখানে বলছি যে মানব জাতিকে বা পুরো জিনিসকে যদি বোঝায় সেই ক্ষেত্রে আপনি ওই উইটাকে চেঞ্জ করবেন না। এটা একটা বিষয় খেয়াল রাখবেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে সেটা হচ্ছে যে কি বলছিলাম,
এটা রিটেনের ক্ষেত্রে মানে রাইটিং পার্টের ক্ষেত্রে হয় যে রিপোর্টিং ভার্বটা যে চেঞ্জ করবেন এটা কি করবেন, আমি বলছি শুরুতেই বলছি যে রিপোর্টিং ভার্বের চেঞ্জের কোনো বাধ্যবাধকতা নাই, আপনাকে চেঞ্জ করতেই হবে এই ধরনের কোনো কথা নাই। রিপোর্টিং ভার্ব চেঞ্জ করাটা আমরা অভ্যাসে পরিণত করছি। যদি কোথাও কোনো প্রশ্নে কখনো দেখেন নাই তাহলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, অনেকে আমরা উত্তর বলে দিই যে এটা ভুল আছে। আরে ভাই, ভুল আছে এটা বলাটা সবচেয়ে সহজ উত্তর, ঠিক আছে? কারণ এই শুনেন, আমরা যখনই কোনো কিছু বুঝি না তখনই সেটাকে আমরা কঠিন বলি, এবং আমাদের সীমার বাইরে যখনই কেউ কিছু ব্যাখ্যা করতে পারে তখন আমরা তাকে বুদ্ধিমান বলি। তার মানে এই বিষয়গুলো হচ্ছে আপেক্ষিক। তো এই আপেক্ষিকতার বিষয়টা আমরা ধরে নিয়েই আমরা চেষ্টা করব যে যতটা আহ সম্ভব নিয়ম মেনে মেনে কাজগুলো করা যাবে। তো ন্যারেশনের ক্ষেত্রে এই জায়গাগুলো বারবার 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 প্র্যাকটিস করব, মনে রাখার চেষ্টা করব। আশা করি এই গত 1-1.5 ঘন্টা যে আমি পেছাল পারলাম, এই পেছালগুলোতে কিছুটা হলেও উপকার হয়েছে আপনাদের। কোনো কোশ্চেন থাকলে করবেন, না থাকলে আমি 2 মিনিটের একটা ব্রেক দিয়ে চলে যাব। আমরা ওই যে কানেক্টরস এর একটু জায়গা যে ছিল, কিছু কানেক্টর ব্যবহারের জায়গা, ওইটা দেখবো। স্যার আপাতত কোশ্চেন নাই, প্র্যাকটিস করার পর যদি বের হয় তাহলে পরে করবো স্যার। আশা করি ওই যে বক্সটা খেয়াল রাখবেন, বক্স খেয়াল রাখলে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা আমি আশা করি ইনশাল্লাহ হবে না। আর সবসময় একটা একটা কথা মনে রাখবেন যে আমরা সবসময় কি করি, আমরা সবসময় ভয়ে ভয়ে কাজ করি। ভয় না দিয়ে লজিক দিয়ে পরীক্ষার হলে প্রশ্ন ব্যাখ্যা করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি পারি না জন্য স্যার আরেক, হ্যাঁ বলেন, আমি পারি না জন্য যে আরেকজন পারে, বিষয়টা এরকম না। বলেন। স্যার যদি গেট লস্ট হয় তাহলে কি হবে? হ্যাঁ, তো এখন গেট গেট লকটা লস্ট হ্যাঁ বলেন কি বুঝাচ্ছে কর্মশালা, ধরেন আমার সাথে আপনার ঝগড়া হচ্ছে, আমি বললাম বের হয় এখান থেকে অত ছাড়া, তাহলে কি বলবো? জি স্যার, গেট লস্ট। অর্ডার বললাম, যা এখান থেকে দূর হয়। যেমন একটা প্রশ্ন আছে, ইন্টারমিডিয়েট একটা গল্প পড়ছেন না আপনারা, লাঞ্চিয়ন, মনে আছে? জি স্যার। লাঞ্চিয়ন গল্পের মধ্যে একটা নেরেশন কিন্তু ছিল এরকম যে লাস্টের দিকে ছিল, জাম্পিং ইনটু দ্য ক্যাব she cried gaily and repeatedly said me humorist, you are quite a humorist, এরকম একটা বাক্য ছিল যে আপনি অনেক মজার লোক, আপনি অনেক মজার লোক। লাঞ্চেন গল্পটা দেখবেন, ইন্টারমিডিয়েটে ছিল, এই গল্পের শেষে জি স্যার। হিউমারিস্ট, ইউ আর কোয়াইট এ হিউমারিস্ট, বলতেছে আপনি তো অনেক মজার লোক, আপনি তো অনেক মজার লোক। আসলে কি সে মজার লোক? এখন এইখানে যে তাহলে এই বাক্যটা যখন আসে তখন এই বাক্যটাতে আমরা বলি রিপিটেডলি, she repeatedly called the writer, যেমন ইউ আর এ হিউমারিস্ট। তো এইখানে আমি রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে বলতে পারি হি কল মি এ হিউমারিস্ট, কল মি এ হিউমারিস্ট। এখন আপনি বলেন গেট লস্ট, এটা আপনার সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী নির্ভর করতেছে কতটা এমফাসাইজ করতেছে। তাহলে হি টোল্ড মি টু গেট লস্ট, টু গেট লস্ট, হি টোল্ড মি টু গেট লস্ট, অথবা জি স্যার। হি অর্ডার্ড মি টু গেট লস্ট, অথবা হি রিভিউড মি এন্ড সেড গেট এন্ড টোল্ড মি টু গেট লস্ট। সে আমাকে তিরস্কার করলো এবং বললো এখান থেকে চলে যায়। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। এইভাবে জায়গাগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে এই জায়গাগুলোতে খুব বেশি ধরনের মানে একটা প্রবলেম আপনি ফেস করবেন না। কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ঠিক 2 মিনিটের একটা ব্রেক, 30 বাজে 32 ইনশাল্লাহ আমরা করবো। আমি একটু পানি টানি খেয়ে আসি। আমরা কনজাংশনের কিছু জায়গা দেখবো, এটা আমি ল্যাপটপ করতে বোর্ড লাগবে না, আমার কাছে ওই যে এটা কত বড় পড়াইছিলাম এখানে একটা শীটই আছে, শীটটা থেকে জাস্ট আপনাদেরকে একটু ধরাই দিব যে এই জায়গাগুলোকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কথা কি বুঝাইতে পারছি? তাহলে একটু 2টা মিনিট, হ্যাঁ।
ওকে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। ওকে, দেখেন কনজাংশনটা আমাদের সত্যিকার অর্থেই পরীক্ষার মধ্যে বিভিন্ন জায়গায় কাজে আসে। কমপ্লিটিং সেন্টেন্স থাকে। গ্রামার বলতে আমরা তো বলি যে গ্রামারের আসলে কোনো শেষ নাই, ঠিক আছে? তো শেষ নাই এই জন্য বললাম যে ব্যাখ্যার কোনো শেষ নাই। নানান জন নানান ভাবে নানান জিনিসের নানান ব্যাখ্যা করতে পারে। তো কনজাংশনটা আমাদের সেন্টেন্সে এই জন্য প্রয়োজন। আমরা সব বাক্যই যদি সিম্পল সেন্টেন্সে লিখি, তাহলে সিম্পল সেন্টেন্সে আমরা সব বাক্য লিখি না বা লিখতে পারি না বা লিখতে চাইও না। তো এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা রোধ করার জন্য আমরা আহ বিভিন্ন ধরনের কানেক্টর বা কনজাংশন ব্যবহার করে থাকি। এটা যেহেতু শীট আকারে আছে, আমি একটু দেখাই দিই, পরে আপনাদের গ্রুপে না হয় দিয়ে দিলে বা এনামুলে দিয়ে দিলে এনামুল দিয়ে দিবে, কিংবা এনামুল আছেন ক্লাসে? এই শীটটা থাকার কথা আপনার কাছে, গতবার দিছিলাম। আচ্ছা, একটু স্যার দেখেন। ফেসবুক গ্রুপে স্যার আপনি অ্যাড আছেন তো স্যার, আপনি দিয়ে দিতে পারবেন আচ্ছা, স্যার। ঠিক আছে, আমি দিয়ে দিব নি। আমার মনে থাকে না, বুঝছেন, আমি খুব ভুলো মনে। স্যার আচ্ছা, আপনি মনে হয় অনেক প্রেসারে থাকেন কেন কাজের। এই কথা মনে হলো আপনি কেন? শুকায় গেছেন, এই জন্য আমার মনে হলো। কখনো বলি নাই, বাট আজকে বললাম। কি কি জন্য মনে হয়েছে? তো আপনার চেহারাটা শুকায় গেছে, এই জন্য মনে হয়েছে। আচ্ছা, আমি অসুস্থ ছিলাম। আমার বললাম না আপনাদেরকে, পেটে ব্যথা। ডাক্তার বলছে আইবিএস এর সমস্যা। আইবিএস এর সমস্যা মানে হচ্ছে ইরেগুলার বাউল সিনড্রোম। সব ধরনের খাবার খাওয়া যাবে না। তো খাবার নিয়ন্ত্রণ করতে যেয়ে শরীর শুকাই গেছে। স্যার আপনি তো স্যার নিচে অনেকগুলো বেচ করান, এখানে তো একটা প্রেশার আছে। না, এখন এখন ব্যাচ কম। এখন তো সেকেন্ড ইয়ার শেষ। সামনে থেকে একটু ভেজাল শুরু হবে আবার। আল্লাহ সালামত রাখলে, সুস্থ থাকলে ইনশাল্লাহ তখন আবার একটু 2 মাস 3 মাস একটু ধাক্কা চলবে। এখানে কি আমাদের শেরপুর শহরটা, বুঝছেন, অনেক ছোট একটা শহর, কিন্তু এখানে আমাদের ছেলে মেয়েদের পড়ার মান খুব যে খারাপ বলবো তা না, কিন্তু আমাদের ছেলে মেয়েদের মধ্যে গাইডলাইনের যথেষ্ট অভাব। যেটা আপনারা হয়তো যারা বড় বড় সিটিতে থাকেন তারা পান, ওরা এটা পায় না। আরেকটা বিষয় হচ্ছে যে এরা শিখতেও চায় না। আমাদের এখানে একটা ট্রেন্ড আছে যে আপনার মানে ট্রেন্ডটা একটু অন্যরকম। তারপরেও কিছু পোলাপান যারা থাকে তারা ভালো করে, তো তাদের কিছুটা সময় দেই। ওই একটা প্রস্তুতি কোচিং এ আমরা এই 3টা মাস বা 2টা মাস সময় দেখা যায় যে ক্লাস নেই। অনেকটা সময় ফাঁকা থাকে। কলেজ শেষে ওই ক্লাসটা ফাঁকা থাকে। আর ইংরেজি মানেই হইতেছে কি জানেন? ইংরেজি হইতেছে আলুর মতো, ধরো কাটো আর যে কোনো তরকারিতে দিয়ে দাও। আর দেখেন একবারে সব জায়গাতে ইংরেজি আছে, তারপরেও দেখেন ইংরেজির অবস্থা আমাদের খুব ভয়াবহ। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয়, ঠিক আছে? আপনি দেখেন কাজের চাপ বলতে কি করবেন, এটা আমার পড়ানোর রুম। এই যে একটু নিচে দেখেন, দেখছেন এগুলা কি? স্যার পরীক্ষার খাতা। সবচেয়ে বড় পেরেশানি থাকে এগুলো, বুঝছেন? তো আমি এই রুমটাতেই পড়াই, এখানেই খাতা টাতা থাকে। বোর্ড যেরকম দেখা যাচ্ছে এরকম না, পুরা রুমটাই এলোমেলো। এগুলা দেখলে বুঝবেন আমার এগুলো গুছানোর সময় থাকে না। নিচে ওই পাশে অনেকগুলো বই, আর এটা হচ্ছে ছাত্রদের বসার জায়গা। এই আর কি, নর্মাল ক্লাসরুমের মতো। আচ্ছা, শীটটা দেখা যাচ্ছে না? হ্যাঁ জি স্যার, স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কি বলছে দেখেন। এখানে আমি কিছু বলবো না, আমি এটা আপনাদেরকে শেয়ার করে দেবো ইনশাল্লাহ, একটু নক দিয়েন তাইলে হবে। কনজাংশনের সংজ্ঞায় কি বলতেছে?
কনজাংশন হলো এমন পার্টস অফ স্পিচ যা দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে। কনজাংশনের সবসময় মনে রাখবেন, কনজাংশন সমজাতীয় জিনিসকে যুক্ত করবে। নাউনের সাথে নাউন, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ, ফ্রেজের সাথে ফ্রেজ, ক্লজের সাথে ক্লজ, সেন্টেন্সের সাথে সেন্টেন্স। আসলে সেন্টেন্স কানেক্টরস এক ধরনের আছে, এটা বিসিএস এ আসে না, সেন্টেন্স কানেক্টরস লাগে না, এটা ইন্টারমিডিয়েটে আসে, ইন্টারমিডিয়েট আসে। তো ইন্টারমিডিয়েটে আসে, ওইখানে এটা হয়ে যায়। তো আপনি নর্মাল যে এখানে কিছু স্ট্রাকচার আছে, আমি সবগুলো বলবো না, আমি 2-4টা দেখাচ্ছি আপনাদেরকে। যেমন দেখেন এখানে প্রথম বাক্যটা একটু প্রশ্ন কিভাবে থাকতে পারে। Although glass is for all practical purposes a solid, its molecular structure is that of a liquid. আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন পড়ছিলাম, তখন মনে আছে আমরা দেখছিলাম যে ওই যে আমি ইন্টারমিডিয়েট বই থেকে ব্রজেন দাসের একটা প্যাসেজ থেকে কিছু কথা বলছিলাম, যে দেখেন এই পুরো অংশটা সাবজেক্ট, এইটার ভার্বটা ওই পরের অংশটুকু, মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই যে সাবঅর্ডিনেট ক্লজ গুলোর কথা বলছি, সেই ধরনের যে জায়গাগুলো তৈরি হচ্ছে সেটাই হচ্ছে মূলত ক্লজ বা কানেক্টরস। এখানে যদি আপনি খেয়াল করেন, রুল 1 কি বলছে, যদি কোনো বাক্যে তার রিজন থাকে তাহলে বিকজ না বসে দ্যাট বসবে। যেহেতু শীটটা দিয়ে দেবো, এই জন্য আমি জাস্ট খালি 2-4টা জিনিস দেখাবো। The reason he was rejected was that he was too young. এখানে আপনি বিকজ দিবেন না, কারণ রিজন আছে, তাহলে রিজনের সাথে বিকজ বসবে না। এইরকম কয়েকটা কথা আপনি মনে রাখবেন। রিজন আছে তাই এখানে দ্যাট বসাইতে হবে, তাহলে এই সেন্টেন্সটাতে এই দ্যাট যেটা আন্ডারলাইন করে দিয়েছে এখানে বিকজ দিতে পারবেন না। কিন্তু পরের বাক্যটা দেখেন, আই কুড নট কাম, এই যে এই জায়গাটা, আই কুড নট কাম বিকজ আই ওয়াজ ইল। ঠিক আছে, আমি আসতে পারি নাই। কেন আসতে পারি নাই? কারণ আমি কি ছিলাম? অসুস্থ ছিলাম। আবার দেখেন এই বাক্যটাকে যদি আমি বিকজ না দিয়ে বিকজ অফ দিয়ে করতে চাই, তাহলে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। স্ট্রাকচারটা কি চেঞ্জ হবে খেয়াল করেন। বিকজ একটি কনজাংশন আর বিকজ অফ হলো একটি প্রিপজিশনাল ফ্রেজ। বিকজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এইভাবে বসে, আর বিকজ অফ এর পরে নাউন বসে। একেবারে ক্লিয়ারলি তৈরি করা আছে এখানে সব। তাহলে দেখেন, আই কুড নট কাম বিকজ আই ওয়াজ ইল, আমি আসি নাই কারণ আমি কি করছি? অসুস্থ ছিলাম। হি মিস দ্য বাস বিকজ অফ হিজ ইলনেস। খেয়াল রাখতে হবে, বিকজ এর পরে একটা পূর্ণাঙ্গ ক্লজ বসবে। তাহলে ক্লজের পরিচিতি কি? ক্লজের পরিচিতি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, থাকতে পারে নাও থাকতে পারে। আর বিকজ অফ যেহেতু প্রিপজিশনাল ফ্রেজ, তাহলে বিকজ অফ এর পরে কি বসবে? একটা নাউন বা নাউন ফ্রেজ বসবে। কথাটা ক্লিয়ার না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইভাবে পয়েন্ট গুলো লেখা আছে। এটাতে আমার আলোচনা করার কিছু নাই, আমি আপনাদেরকে শুধু একটু দেখাই দেওয়ার জন্যই এটা ওপেন করছি। তো এটা আমি সরাসরি আপনাদেরকে দিব, কারণ এগুলোর পার্টস অফ স্পিচের অনেকগুলো ক্লাস আমরা আগেই করছি। এখানে একটু সচেতন ভাবে যেটা খেয়াল রাখবেন, এই যে এই সিন্সের ব্যবহারটা খেয়াল রাখবেন। দেখেন সিন্সের 2টা ব্যবহার আমি একটু এখানে দেখাচ্ছি। যে সিন্সের এই ব্যবহারটা কি বলা আছে এখানে দেখেন, সিন্সের প্রথম অংশ পাস্ট না হয়ে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তবে সিন্সের পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ সিন্সের একটা অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, অপর অংশ পাস্ট ইনডিফিনিট করবেন। এটা নিয়মটা, এই নিয়মগুলো মনে রাখবেন। এবং এই ধরনের নিয়ম থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেন্টেন্স কারেকশন দেয়। এই সেন্টেন্স কারেকশনটা এই সিন্স থেকে অনেকবারই আসে, যে সিন্সের সাথে কি হবে। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে সিন্সের সাথে, এই যে এখানে 2 নাম্বার সেন্টেন্সটা দেখেন, এটা দেখে আমরা কনফিউজড আরো বেশি হবো যে এখানে তো প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে অপরের পাশে মনে হয় পাস্ট পারফেক্ট হবে। না, সিন্স যুক্ত কানেক্টরস যদি থাকে, তার সাথে যদি প্রেজেন্ট টেন্স থাকে, অপর অংশ নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কথাটাই এখানে বলা হয়েছে। কিন্তু সিন্সের আরেকটা ব্যবহার দেখেন, এখানে দেখেন এই 5 নম্বরে দেখেন আরেকটা ব্যবহার। কি ব্যবহার আছে? আরেকটা ব্যবহার আছে, সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হইলে পরের অংশ পাস্ট পারফেক্ট। অর্থাৎ সিন্সের 2টা ব্যবহার কথা বলতেছি। একটা কি বলতেছি? একটা বলতেছি যে সিন্স, মায়ের কলম কোথায় নিলা? দেখেন সিন্স, এটার সাথে যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট যাই থাকুক না কেন, এটা হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ভার্ব V2 হবে। আর যদি সিন্সের সাথে এখানে V2 থাকে, তাহলে অপর অংশটা হবে V3, একযুক্ত V3, ওই যে ওই হাড্ডি যুক্ত V3 হবে। এই যে এই স্ট্রাকচারটা শুরু মনে রাখবেন। সিন্সের আরেকটা নিয়ম আপনাদেরকে পড়াইছিলাম, যে সিন্স প্রিপজিশন হিসাবেও ব্যবহৃত হতে পারে, সিন্স যদি সময়কে বোঝায়।
ঠিক আছে, সিন যদি যেমন হি ইজ অ্যাবসেন্ট সিন্স মানডে, সোমবার থেকে সে অ্যাবসেন্ট, তাহলে সিন্স এর পরে নাউন বসছে, তাহলে সিন্স এখানে কিসের কাজ করছে? প্রিপজিশনের কাজ করছে। একটা কথা সবসময় মনে রাখবেন, কোন শব্দ কোন পার্টস অফ স্পিচ, কোন শব্দ কোন পার্টস অফ স্পিচ, এটা সব সময় ওই বাক্যের ব্যবহারের উপর ভিত্তি করে নির্ভর করবেন। সিন্স কোথায় কনজাংশন, কোথায় প্রিপজিশন, এটা আমি আগের ক্লাসে বলছি, প্রিপজিশনের ক্লাসে, সেখানে খেয়াল রাখবেন, মনে রাখবেন। আমি আবার যা স্মরণ করিয়ে দিলাম। আপনাদের পরীক্ষায় এই 11 নম্বর রুলসটা দেখেন, এই 11 নম্বর রুলসটাও পরীক্ষায় আসে। লেখা কি বেশি ছোট দেখা যাচ্ছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখেন 11 নম্বর রুলসটাতে এটার ক্ষেত্রে খেয়াল রাখবেন, সো ডট ডট দ্যাট, এটার সাথে আরেকটা স্ট্রাকচার খেয়াল রাখবেন। বাবা ব্যথা পাবা, এই স্ট্রাকচারটা পরীক্ষায় আসে। সো যদি থাকে আর এরকম যদি থাকে, এখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, সেটা আছে উদাহরণ থাকবে। আর সাচ যদি থাকে, এই সাচের পরে একটা এ বসবে, ঠিক আছে, হি সাচ এ পারসন, এভাবে আসবে যে সাচের পরে এ আসবে, পরে নাউন আসবে, সাচের পরে এ আসবে, পরে নাউন আসবে, অথবা এখানে এ আসার পরে এখানে একটা অ্যাডজেক্টিভ আসবে। এই স্ট্রাকচারটা খেয়াল রাখবেন। কথা কি বুঝাইতে পারলাম? জি স্যার। উদাহরণে স্পষ্ট করে দেওয়া আছে, আপনি এটাও খেয়াল রাখবেন। আরেক ধরনের স্ট্রাকচার পরীক্ষায় আসে, সো অ্যাজ, সাচ অ্যাজ। যেমন হি ইজ সাচ অ্যান ইন্টেলিজেন্ট বয়, অথবা শি ইজ সো বিউটিফুল অ্যাজ হার মাদার, শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার। অ্যাজ অ্যাজ যখন ব্যবহার করবে তখন বুঝবেন যে সম, মানে দুইটাই সমান বোঝাচ্ছে। এটাও আমরা অ্যাডজেক্টিভে পড়ছিলাম, যা স্মরণ করে দিলাম, অ্যাডজেক্টিভে পড়ছিলাম, সো ওয়াইজ, অ্যাজ বিউটিফুল। অ্যাজ অ্যাজ যখন বসবে তখন হবে সমজাতীয়, আর সো অ্যাজ যখন বসবে তখন আগে যেটা বলবে সেটার সাথে পরেরটার সাথে পার্থক্য বোঝাবে, কম বেশি বোঝাবে। তারপরে দেখেন লেস্টের ব্যবহার, এগুলো আপনারা জানেন। আনলেসের ব্যবহার, আনলেসটাকে খেয়াল রাখবেন। এই যে ই নাম্বার বলতেছে, 14 নম্বর বলছে, দেখেন আনলেস হচ্ছে, এই যে এই আনলেস, আনলেসটা হচ্ছে ইফ এর নেগেটিভ ফর্ম, আনলেসটা হচ্ছে ইফ এর নেগেটিভ ফর্ম। তাহলে আনলেস যদি আমরা ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে আনলেস এর পরে যে অংশটা আসবে সেটা হবে অ্যাফার্মেটিভ। আনলেস এর সাথে কখনো নেগেটিভ হয় না, আনলেস এর সাথে কখনো নেগেটিভ হয় না, আনটিলের সাথে কখনো নেগেটিভ হয় না। আগে হইতে পারে কিন্তু সাথে হবে না কখনো। নোট আকারে মনে রাখতে পারেন যে আনলেস এর সাথে কখনো নেগেটিভ হবে না, আনটিলের সাথে কখনো নেগেটিভ হবে না। আর আনটিল বানানে একটা এল, টিল বানানে দুইটা এল, আর আনটিল বানানে একটা এল। এই যে এই জায়গাগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এখান থেকে আমার ওই সিন্সটাই দেখানোর উদ্দেশ্য ছিল, আর সো অ্যাজ তো বললাম, সাচ অ্যাজ বললাম, এটুকুই আমার দেখানোর ইচ্ছা ছিল, এটুকু আমি আপনাদেরকে দেখাইছি। আমি এটা আপনাদেরকে সরাসরি দিয়ে দিব, ঠিক আছে, আপনারা ওই জায়গাটাই দেখে নেবেন ইনশাআল্লাহ। যেমন এই যে কিন্তু দেখেন, এই যে সিন্স দিয়ে যে বললাম 36 বিসিএস এ দেখেন প্রশ্ন আসছে, 36 বিসিএস এ কি প্রশ্ন আসছে, এই যে I have been living in Dhaka 2000, উত্তর কি হবে? Since, from, after, till। বলেন। স্যার সিন্স হবে। সিন্স হবে। তাহলে এটা বললাম 33 বিসিএস 7 নাম্বার প্রশ্নটা দেখেন, এটা প্রিপজিশন, এটা দেখার দরকার নাই। তো এই ধরনের কিছু প্রশ্ন আসবে এরকম, এগুলো তো আশা করি আপনাদের মুখস্থই আছে সব। আচ্ছা, আমি একটা শেষ কথা বলি, এই যে এখানে আরেকটা আছে দেখেন, 11তম বিসিএস এ আছে, হি হ্যাজ বিন ইল, হ্যাঁ, কত হবে? ফ্রম ফ্রাইডে লাস্ট, অন, ইন, সিন্স। কি হবে? স্যার 11 সিন্স। সিন্স হবে। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আপনাদের প্রায়ই আসে বা আসে। একটা স্যার জিনিস, আপনার বইটা কি বের হয়েছে? ওর বই বই লেখার সময় আর কই, ওই শীট আকারই আছে এখন। আপনি বইয়ের খবর পেলেন কোত্থেকে? স্যার আপনি ক্লাসে বলছিলেন স্যার। আচ্ছা, ও বই এখন আমি তো ওই যে ওই অবস্থা ওইটাই তো চলতেছে, ওই কাজ ওই গতবার যতটুকু ছিল অতটুকুর মধ্যেই আছে।
এটার জন্য ফ্রি টাইম দরকার, এই মুহূর্তে ফ্রি টাইম নাই। আচ্ছা, দেখেন। আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, সেটা বলেন। হচ্ছে এই যে আমরা যে সিন্স আর ফরটা ব্যবহার করি না, তো হ্যাঁ, এটা আমি মানে যখন শুনি তখন মনে থাকে, কিন্তু হচ্ছে আমি ভুলে যাই, আমি কোনোভাবে এটা কারেক্ট করতে পারি না স্যার। এটার যদি কোনো টেকনিক থাকে আমায় একটু বললে ভালো হয়। টেকনিকটা খুবই সহজ। সিন্স হচ্ছে শুরুর সময় উল্লেখ থাকবে, ফরের শুরুর সময় উল্লেখ থাকবে না। সিন্সে আমরা এটাকে ইংরেজিতে এইভাবে বলি যে পয়েন্ট থাকবে, মানে বিন্দুটাকে উল্লেখ থাকবে। আর ফরে যেটা থাকবে সেখানে হচ্ছে ডিউরেশনটা থাকবে, কিন্তু পয়েন্ট থাকবে না। যেমন ধরেন আমি বললাম 5 ঘন্টা ধরে আমি কাজটি করছি। 5 ঘন্টা ধরে, কোন 5 ঘন্টা এটা ফিক্সড না। খেয়াল করেন, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 5 আওয়ার্স। আমি 5 ঘন্টা ধরে কাজটি করছি। এই যে ধরে বললেন, সময়ের উল্লেখ থাকলো না, অনুল্লেখ থাকলো, তখনই আপনি ফর ব্যবহার করবেন। কিন্তু যখন সময়ের উল্লেখ থাকবে, অর্থাৎ শুরুর টাইমটা উল্লেখ থাকবে, তখন আপনি সিন্স ব্যবহার করবেন। দেখুন, আমি যখন বললাম আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে ঢাকা থাকতেছি, কোন 5 বছর ইট ইজ হ্যাজ নট বিন ক্লিয়ারলি এক্সপ্রেস। আমি বলছি যে আমি 5 বছর ধরে আছি, তার মানে আমি যে সময়টাকে বলতেছি, আমার সামনে যে কথা বলতেছে, সে এটাকে 5 বছর সাথে প্লাস মাইনাস করে নিবে। কিন্তু আমি যখন বলবো যে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2019 বা 2015, তখন দেখেন আমি একেবারে ফিক্সড বা পয়েন্টটা উল্লেখ করে দিলাম। সেই পয়েন্টটাই হচ্ছে সিন্স, আর পয়েন্টের বাইরে যেটা সেটা হচ্ছে for। মনে থাকবে এখন? জি স্যার। আচ্ছা, এটা মনে রাখবেন। এইভাবেই আপনি মানে চর্চা করার চেষ্টা করবেন। আমি স্যার এখন এটা যেটা, মনে রাখবো, সিন্সের মধ্যে একটা ফোঁটা আছে এই জন্য এটা পয়েন্ট, হ্যাঁ, এভাবে মনে রাখবো। যেভাবে খুশি আপনি মনে রাখেন। আরেকটা যেটা বলতে চাচ্ছি, যে সেটা হচ্ছে যে একটা minute। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা একটা কাজ অবশ্যই করবেন, পরীক্ষা কাছে চলে আসতেছে। রিভিশনের সময় আমরা করি কি, অনেক কিছু রিভিশন করি, কিন্তু একটা কাজ ভুলে যাই আমরা। করছেন তো সারা বছরই, যে কাজটা আপনারা করবেন, বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ার অভ্যাসটা রাখবেন ব্যাখ্যা সহ। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়ার চেষ্টা করবেন। এইটা যদি করেন, তখন আপনার মনে হবে কমন যে প্রশ্ন পড়বে তা না। বিষয়টা হচ্ছে যে ওই জায়গাগুলো থেকে ওই ধরনের জিনিসগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় থাকে। তো আপনি যদি এই অভ্যাসটা করেন, তাহলে আপনাদের জন্য অনেকটাই লাভ হবে। আমি এটা করতাম, আমার মনে হয় আপনারাও করতে পারেন। একটা বই রাখবেন, বাজারে অনেকগুলো বই পাওয়া যায়, একটা যেটাতে শুধুমাত্র বিসিএস এর কোশ্চেনের ব্যাখ্যা সহ বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। আপনি অবশ্যই মূল পড়ার বাইরে এই বইটাকে রিভিশন করবেন, অবশ্যই রিভিশন করবেন, অবশ্যই রিভিশন করবেন, চেষ্টা করবেন এটা ঠিক করার। তো এই তাহলে হলো এটা কি আজকের মতো 35 ক্লাস। বিসিএস পর্যন্ত করব নাকি স্যার একদম 10 বিসিএস থেকে শুরু করব? বেস্ট হচ্ছে 10 থেকে, যদি না পারেন 35 থেকে শুরু করেন। ঠিক আছে, বেস্ট হচ্ছে এটা, কিন্তু আপনার মূল পড়াশোনার মধ্যে রাখবেন না, এটাকে বাইরে রাখবেন। মানে ধরেন আপনি সারাদিন পড়তেছেন, ঘুমাচ্ছেন, আপনি এখন থেকেই শুরু করেন, প্রতিদিন 10 থেকেই শুরু করেন, সমস্যা কি? পড়তে পড়লে তো সমস্যা নেই। আপনি ইংরেজি আর অঙ্ক যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। এটা যত পড়বেন, আগের গুলো পড়েন, পরের গুলো পড়েন, কোনো সমস্যা নেই। কিছু প্রশ্ন, হ্যাঁ, কিছু সিলেবাস চেঞ্জ হয়েছে একটু, এগুলো আসে আসে না, সমস্যা নেই। আপনি ওয়ার্ড মিনিং শিখতে পারবেন বা শিখতে পারবেন, প্রিপোজিশন সব জায়গাতেই আছে আছে। তো আপনি শুরু করেন, আজকে থেকে শুরু করেন। পরীক্ষা হইতে হইতে আপনার যতদিন সময় আসবে, ততদিনে দেখা যাবে যে অনেকটাই করতে পারবেন, এগুলো সমাধান হয়ে যাবে। তো ব্যাখ্যা সহ একটু পড়ার চেষ্টা করবেন, এটা আলাদা, মূল পড়ার বাইরে আলাদা আলাদা একটা ইয়েতে মনে রাখার চেষ্টা করবেন। স্যার, ভয়েস থেকে একটু প্রশ্ন ছিল। কি থেকে? ভয়েস আর ক্লজ থেকে স্যার। বলেন। স্যার, একটা হচ্ছে এটা হলো ভয়েস, দ্য রিভার ইস্যুস ফ্রম এ লেক, এটার প্যাসিভ ভয়েস করতে বলছে। তাহলে বলেন, দ্য রিভার, ইট ইজ সেড দ্যাট দ্য রিভার ইস্যুড ফ্রম দ্য লেক। ও আচ্ছা, ইট ইজ সেড দ্যাট দ্য রিভার ইস্যুস ফ্রম আ লেক, এই ইস্যুস এর এখানে আর চেঞ্জ হবে না। না, আর তো এখানে চেঞ্জ হবে না, মানে এটা সত্য।
জি স্যার। স্যার আরেকটা হচ্ছে উম বলেন, শুনতে পাচ্ছি। স্যার আরেকটা হচ্ছে আনফরচুনেটলি দেয়ার হাউস তারপরে ড্যাশ দেওয়া হোয়াইল দে ওয়ার এট দ্য রেস্টুরেন্ট সেলিব্রেটিং দেয়ার অ্যানিভার্সারি। এইটা বলছে, ব্যাখ্যাতে বলছে যে এটা হচ্ছে মানে যেহেতু ওই রেস্টুরেন্টটাতে ডাকাতি হইছে, তো ডাকাতি মানে ওই দেয়ার হাউস তাদের বাড়িতে ডাকাতি হইছে, তো এটা তো হচ্ছে প্যাসিভ হবে, মানে কেউ না কেউ ডাকাতি করছে। তো সেই ক্ষেত্রে ওই দেয়ার হাউস ড্যাশ যে দেওয়া অপশনে হচ্ছে স্যার গড বার্গলেট ছিল, ওয়েন বার্গলেট ছিল, হ্যাড বার্গলেট ছিল। তো এখানে হচ্ছে অপশনগুলো আনসার বুঝি নাই, অপশনগুলো আরেকবার বলেন। স্যার গট বার্গলেড, BURGLED, আচ্ছা, হ্যাঁ। ওয়েন্ট বার্গলেট, শুধু বার্গলেট, আর হ্যাড বার্গলেট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা হ্যাড বার্গলেট না হয়ে আনসারে গট বার্গলেট কেন দিল? এটা পজিটিভ ভার্বের জন্য করছে, পজিটিভ ভার্বের জন্য, যে ডাকাতিটা করা হয়েছিল, হ্যাঁ, সম্পাদন হয়েছিল অন্যজনের মাধ্যমে, নাই যে এই জন্য কিন্তু ভার্বের স্যার পার্সপেক্টিভ থেকে নিয়ে উত্তর। হ্যাঁ, এটা এটা আরো আরো ক্লিয়ার হবে পজিটিভ ভার্বের জায়গাটা। স্যার আমরা তো হচ্ছে প্যাসিভ ভয়েস করার সময় সাধারণত অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসি, তো হুম। এইখানে গট বার্গলেট গট এখানে গট কি verb, গটটা অক্সিলারি ভার্ব, যেমন গেট ইউজ টু পড়েছিলাম তো, স্পেশাল ওয়ার্ড, ঠিক আছে, ইউজ। মানে গট এখানে অক্সিলিয়ারি ভার্ব? হ্যাঁ, শুনেন, অক্সিলারি ভার্ব বলতে শুধু এম ইজ আর ওয়াজ আর ইজ হয় তা না, সেমি মোডাল আছে, মোডাল আছে, হ্যাঁ, এই সবগুলো জায়গায় আছে, এই সব জায়গাগুলোই আপনাকে খেয়াল রাখতে হবে। নেক্সট, ক্লোজ থেকে একটা প্রশ্ন আছে। ক্লজ থেকে, হ্যাঁ বলেন। ও স্যার আরেকটা ভয়েস থেকে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ, এইটা হুম। প্যাসিভ করতে বলছে। তো অপশনে হচ্ছে দ্য নিউজ ইজ ব্রডকাস্ট বাই বিবিসি আছে, দ্য নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি। তো কোনটা হচ্ছে মানে ইয়া হবে? আচ্ছা, আপনি আপনি বলেন, বিবিসি ব্রডকাস্ট এটা কোন ধরনের বাক্য? আহ এটা কোন প্রেজেন্ট। ধরনের, মানে এটা প্রেজেন্টও হতে পারে, পাস্ট হতে পারে, ব্রডকাস্ট তো হচ্ছে এটা আচ্ছা, মানে তিনটা এই ফর্মই এক। তাহলে উত্তর আপনার কাছে আছে, এখন আপনি বলেন কি বলছেন, ব্রডকাস্ট বলছেন না ব্রডকাস্ট বলছেন? ব্রডকাস্ট, হ্যাঁ এটাই। এটা না এটা সহ, ও আচ্ছা বুঝতে পারছি, এবার বিবিসি তো থার্ড পারসন সিঙ্গুলার না। কাট আর কাটস, তাহলে স্যার প্রেজেন্ট। এস নাই, কাস্ট, হ্যাঁ 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 তাহলে বুঝতে তাহলে এই যে টেন্স ধরুন। জি স্যার, জি স্যার, বিবিসি তো থার্ড পারসন, তাহলে তো এটা প্রেজেন্টে হলে এস হতো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে তাহলে নাকি? আর ক্লজ থেকে একটা প্রশ্ন আমি একটু হ্যাঁ, বের করি। বলেন দেখি পারি কিনা, বলেন। জি স্যার। এগুলো অনেক সময় যখন থাকবে ছোটখাটো কিছু, আপনি মেসেঞ্জারে দিয়েন, আমি অনেক সময় উত্তর দেওয়ার চেষ্টা ও, করি, জি সময় স্যার, থাকলে। তাহলে তো আমি মেসেঞ্জারে দিব স্যার। হ্যাঁ, আপনি ঠিক আছে। অনলাইনে বুঝতেছেন, আপনি দিয়ে 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 একটু অপেক্ষা করেন, যেন আমি মানে মানে দিয়ে অস্থির হয়ে যান, আমার মেনশন করে দিয়ে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। তাহলে আর আপনার খুঁজতে হবে না, ছোটখাটো সময়ের জন্য টাইম ওয়েস্ট করতে হবে না, বসেও থাকতে হবে না। স্যার ন্যারেশন থেকে একটা কথা ছিল, মানে আমি হ্যাঁ, নেট প্রবলেম বলেন। ছিল তো বুঝতে পারি নাই। হ্যাঁ, বলেন। ভোকেটিভের কথা কি স্যার বলছিলেন কিছু? ধরতে পারি কিসের নাই। কথা? ভোকেটিভ। হ্যাঁ, ভোকেটিভ সম্পর্কে আমি বলছিলাম যে ভোকেটিভ যখন থাকবে, ভোকেটিভ দিয়ে সাধারণত ভর্তি পরীক্ষায় প্রশ্ন আপনাদের বিসিএস এ কোনো প্রশ্ন তেমন একটা আসে না। তারপরেও যদি ভোকেটিভ থাকে, ভোকেটিভটা সবসময় সামনে চলে আসবে। যেমন ধরেন যে হি হি সেড টু মি, আঙ্কেল ক্যান ইউ হেল্প মি, তাহলে অ্যাড্রেসিং মি অ্যাজ হিজ আঙ্কেল, অ্যাড্রেসিং মি অ্যাজ হিজ আঙ্কেল, এই অ্যাড্রেসিং অংশটা আগে চলে আসবে, ঠিক আছে, অ্যাড্রেসিং মি অথবা অ্যাড্রেসিং হিম অ্যাজ হিজ আঙ্কেল, এটাই হচ্ছে ভোকেটিভ সম্পর্কিত বিষয়। ভোকেটিভ বাড়তি অংশ যাই থাকুক না কেন ন্যারেশনে, এই অংশগুলো সবসময় ফ্রন্টে চলে আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার। বলো, সালাম দাও সবাই।
যে কথা বলো, কথা না বললে ওরা বুঝবে না তো। আমি তোমাকে কথা বলাই দেবো। এটা হচ্ছে উমায়ের, বুঝছেন? এই জুনিয়র কেমন আছো তুমি? এই উমায়ের হচ্ছে একটু দুষ্ট। বাবা, ওদেরকে একটু চট্টগ্রামের ভাষা শোনাই দাও তো। এই জুনিয়র, এই যে ওইখানে একটা ভাইয়া আছে, বলতে পারে এই চট্টগ্রাম। জুনিয়র কেন আছো? টাটা। জুনিয়র কেন আছো? বলো কেন আছো, জিজ্ঞাসা করছি। বলো আমি ভালো ভালো আছি। আছো? বাথাইও না? বলো ভাত খাইও না। বলো খাই তো। দিদি বাথাইও। খাইও। ঠিক আছে, তাহলে বিদায় নেই, হ্যাঁ? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা বলেন। স্যার আমরা স্যার বিসিএস প্রিপারেশন নিচ্ছি স্যার। আমরা যদি স্যার ব্যাংকে পরীক্ষা দিতে চাই, একটু যদি বলতেন ব্যাংকে পরীক্ষা ব্যাংকের দিতে গেলে ক্ষেত্রে আপনি ব্যাংকের ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে মানে ইংরেজির ক্ষেত্রে যেটা থাকে এটা অনেকটাই আপনার ওয়ার্ড মিনিং রিলেটেড থাকে। আমি এই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে পরামর্শ দিব, আপনাদের কাছে যে শীটটা আছে এই শীটে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে বানান, এই ধরনের স্যার কিছু টপিক আছে, আছে ভোকাবুলারি না? আছে স্যার, ভোকাবুলারি, ফ্রেজ, ইডিয়ম, হ্যাঁ গ্রুপ বার, হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লিকেশন। ফ্রেজ, ইডিয়মস, এগুলা যা আছে এগুলা একেবারে টুটস্থ করে ফেলবেন। ব্যাংকে এইটা বেশি আসে। আরেকটা টপিক আছে যেটা বিসিএস এ খুব একটা আসে না, সেটা হচ্ছে অ্যানালজি। ঠিক আছে, ওই জোড়ায় জোড়ায় ওয়ার্ড গুলোর সাথে সাদৃশ্য খুঁজে বের করা। তো এই জায়গাগুলো আপনি টুটস্থ করার চেষ্টা করবেন একেবারে। আর বাকি যে জিনিস আছে, গ্রামার, গ্রামার গুলো সব একই। স্যার সাবস্টিটিউশন ওয়ার্ড এগুলো কি বিপরীত আসে নাকি শুধু ব্যাংক? এই যে সিঙ্গেল ওয়ার্ড বা সাবস্টিটিউশন ওয়ার্ড। না, এটা তো আপনার সরাসরি মুখস্থ করতে হবে, ওইটাও করতে হবে আপনার ব্যাংকের জন্য। ওয়ার্ড মিনিং খেয়াল করেন, 1 নাম্বার ওয়ার্ড মিনিং, তারপরে হচ্ছে স্পেলিং, অ্যানালজি, প্রোভার্ব, ইডিয়মস, আর সাবস্টিটিউশন অফ সিঙ্গেল ওয়ার্ডস। এই যে 6-7টা টপিক আছে, এগুলো যত পারেন আপনি মনে রাখার চেষ্টা করবেন। এবং এটার জন্য বেস্ট অপশন হচ্ছে, একটা হচ্ছে শীট তো ফলো করবেনই, আপনি ব্যাংকের যে প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে, বিসিএস এর যেরকম বই আছে ব্যাংকেরও এরকম বই আছে, আপনি কোশ্চেন গুলো নিয়ে আপনি ব্যাংকের আসা প্রশ্নগুলো বারবার আপনি করবেন, মানে মুখস্থ করবেন এগুলো। কারণ ওয়ার্ড মিনিং তো মুখস্থ করা ছাড়া, টেকনিক আছে, বিভিন্ন টেকনিকের শব্দ দিয়ে প্রয়োগ করা যায়। তো যেহেতু ওই রকম সময় যদি আপনি পারেন ইউজ করবেন, আর না পারলে আপনি এগুলোকে আয়ত্তে নিয়ে আসেন, মুখস্থ বলার তো ঠিক না, আয়ত্তে নিয়ে আসেন। স্যার ওখানে কি স্যার গ্রামাটিক্যাল দিকে প্রশ্ন কম হয় নাকি? গ্রামাটিক্যাল প্রশ্ন খুব কম হয়, ঠিক আছে, এখানে ট্রান্সলেশন টাইপের প্রশ্ন হয়, ইডিয়মস টাইপের প্রশ্ন হয়, এবং প্রশ্নটা একটু হার্ড হয়, ঠিক আছে। আপনি ওই ওই জায়গাটাতে ফোকাস করেন। আমি যে 7টা পয়েন্ট বললাম, 7টা টপিক বললাম, এই 7টা টপিক আপনি ফোকাস করেন, তাহলে আপনার জন্য ওই ক্ষেত্রে ইজি হবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কেউ? ওকে, এনামুল আছেন? জি স্যার, এনামুল আছি। হ্যাঁ, শেষ করছি, আসতে